নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত রয়েছি আপনাদের সাথে। আর অন্য টিভির পর্দায় এই মুহূর্তে আপনারা দেখছেন কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আমাদের সাথে আছেন এক বিশিষ্ট মানুষ। কে তিনি? আসুন পরিচয় করে নেওয়া যাক। আমাদের সাথে আজ রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, অনেক অনেক পরিচয় তার, নাট্য পরিচালক, অভিনেতা ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়। আসুন পরিচয় করে নিই। নমস্কার। নমস্কার। স্বাগত চলে আপনাকে এলাম। অন্য টিভির পর্দায়। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, খুব ভালো আছি। অন্য টিভিতে আগেও একবার আজকে এসেছিলাম। ঠিক, টিভিটি ডাকে আজকে আজকে আপনাকে আবার ফিরে। আবার পেয়ে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত। আপনার সাথে আজকে অনেকটা সময় আমরা কাটাতে পারবো। খুব ভালো লাগছে সে কথা ভেবে। এর আগে আপনি যখন এসেছিলেন তখন কিন্তু আমরা দেখেছিলাম যে অনেক মানুষ আপনার সাথে আপনার কথা শোনবার জন্য, আপনার সাথে মতামতের আদান প্রদানের জন্য কিন্তু তারা ছিলেন। তো নিশ্চয়ই আশা করব আজকেও তারা সেইভাবেই থাকবেন এবং শুরু থেকেই যারা এই মুহূর্তে ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান দেখছেন, যুক্ত হয়েছেন। আমরা বুঝতে পারছি অনুষ্ঠানটি হয়তো 1 মিনিটও শুরু হয়নি, কিন্তু ইতিমধ্যে অনেক মানুষ যুক্ত হয়ে গেছেন। তো তারা সকলেই অনুষ্ঠানটিকে একদম শুরু থেকেই শেয়ার করে নিন। স্যার, প্রথমেই যে কথাটা আপনার কাছে জানতে চাইবো। হ্যাঁ, জানবার আগে একটা কথা বলি। ভেবেছিলাম এখানে আড্ডা মারতে আসবো, বুঝেছো, কিন্তু অঙ্কিতের কাঠগড়ায় দাঁড়াতে হবে সেটা তো ভাবিনি। একটু শঙ্কিত হয়ে আছি। বলো, প্রশ্ন করো। না না, একেবারেই সেরকম কিছু নয়। আমরা চেষ্টা করব খুব সহজ স্বাভাবিক কথা মানুষের সামনে নিয়ে আসতে। তো সেখানে দাঁড়িয়ে প্রথমেই যে কথাটা আপনার কাছে জানতে চাইবো, আপনি ডক্টর বাসুদেব মুখোপাধ্যায়, এক নামে মানুষ আপনাকে চেনে। জীবনের শুরুটা কেমন ছিল? একদম প্রথম দিকে কেমন ছিল আপনার জীবনের শুরুটা? শুরু মানে তো জন্মানো থেকে শুরু করতে হয়। তখনকার দিনে জন্মানোটা সবসময় হাসপাতালে হতো না, আর নার্সিং হোমে চলতো, তাই তখন প্রায় ছিলই না। বাড়িতে ডেলিভারি। আমিও জন্মেছিলাম বাড়িতে, 132 নম্বর ধর্মতলা স্ট্রিট, এখন যেটা নাম হয়েছে লেনিন সড়ক। সেইখানে আমার ধাত্রী ছিলেন, যিনি আমাকে ভূমিষ্ঠ করেছিলেন, মার্থা ডে ক্রুজ। আহ, তার হাতে আমার জন্ম হয়েছিল। জন্মের সময় শুনেছি মার কাছে একটা মজার জিনিস হয়েছিল। তখনই আমার ঠাকুর দাদা আমাকে দেখিয়ে বলেছিলেন, বাবা বাবা বাবা, দেখো দেখো আঙুলগুলো কিরকম সুন্দর, এ তো আমার বন্ধু এসছে, এ আমার মতো ডাক্তার হবে, গাইনোকোলজিস্ট হবে। তো জন্ম থেকেই ব্রেন ওয়াশড আমি গাইনোকোলজিস্ট হব। আমার দুই দাদা ইঞ্জিনিয়ার, কিন্তু আমার কোনো রাস্তা ছিল না, আমাকে ডাক্তার হতে হয়েছে, গাইনোকোলজিস্ট হতে হয়েছে। তারপর আস্তে আস্তে বড় হয়েছি, স্কুল লাইফ, কলেজ লাইফ সব হয়েছে। তো সেই যে আপনি বললেন যে আহ, জন্মটা হয়েছিল একদম বাড়িতে, তো সেই সময়ে সেই পরিস্থিতিতে সেটাই ছিল স্বাভাবিক। অথচ আজ কিন্তু মানুষ কোনোভাবেই বাড়িতে জন্মানো এটাতে সেরকম ভাবে আর ভরসা পান না। অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ভারতবর্ষের অনেক জায়গায় হয়তো এখনো সেই পরিষেবা পৌঁছয়নি। অনেক মানুষকে হয়তো আজও আহ ঘরে তাদের সন্তান জন্ম দিতে হয়। সেই প্রসঙ্গে আমরা আসবো আরেকটু পরে, কিন্তু তার আগে আমি আরেকটু যেটা জানতে চাইবো আপনার কাছে, যে এই যে আপনি বললেন প্রথম, একদম প্রথম জন্মের সময়টা আপনি বললেন, তারপর ধরুন একটা প্রাইমারি এডুকেশন থাকে, তারপর সেখান থেকে আপনার পড়াশুনো, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, উচ্চশিক্ষা, এই পুরো রাস্তাটা, এই জার্নিটা একটু জানতে চাইবো। এবং এই যে জানা, সেটা শুধুমাত্র যেমন আপনার জীবনে এই সময়গুলো কেমন ছিল জানবো, তেমনি সাথে সাথে সেই সময়কার যে পারিপার্শ্ব সেটাও একটু বুঝতে চাইবো আপনার কথার মধ্যে দিয়ে। এখনকার পরিপ্রেক্ষিতে এখনকার সঙ্গে যদি তুলনা করো, তাহলে সেটা ছিল সম্পূর্ণ আলাদা। ধরো স্কুল লাইফে বন্ধু বান্ধব তো প্রচুর ছিল, মাস্টার মশাইদের ভয় পাওয়া, সমীহ করা এবং শ্রদ্ধা করা অসম্ভব বেশি ছিল। আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করতাম হেডমাস্টার মশাইকে। আমি স্কুল লাইফে প্রথম দিকে তো একেবারে অদ্ভুত কথা শুনবে,
ছোট্ট নার্সারিতে আমার সব দিদিরা ব্রাহ্ম গার্লস স্কুলে পড়তো, আমিও কিন্তু একটা বছর বাবু ব্রাহ্ম গার্লস স্কুলে পড়েছি। তারপরে মিত্র ইনস্টিটিউশন মেন, সেইখানে আমার স্কুল লাইফ। ছেলে মানে ডাক্তারি পড়বার আগেও স্টুডেন্ট লাইফ ভালোই ছিলাম, বুঝেছো। তো ক্লাস 1 থেকে একটা ডাবল প্রমোশন পেয়ে 3, ফলে হলো কি 15 বছর বয়সে স্কুল ফাইনাল পাস করে গেলাম। আমাদের গ্রুপটাও ছিল খুব ভালো, মানে পড়াশোনায়। আমি ফার্স্ট বয় ছিলাম না, ফার্স্ট বয় এখনো নাম মনে আছে, দীপেন্দু আইস ভৌমিক। সে বোধহয় এখন আমেরিকাতে সেটেল। সে যদি এটা শোনে তাহলে ভাববে যে বাসুদেব এখন আমাকে মনে রেখেছে। তারপর তো স্কুল ফাইনাল পাস করলাম ভালো রেজাল্ট করেই। আম, অঙ্কেতে 96 পেয়েছিলাম। এখনকার দিনের মতো কিন্তু ওরকম মুড়ি মিষ্টির মতো নম্বর দেওয়া হতো না, তো ভেরি স্ট্রিক্ট ছিল, খুব স্ট্রিক্ট। তারপর আইসিতেও ফার্স্ট ডিভিশন, বেশ সুন্দরভাবে পাশ করলাম। কিন্তু এইসব যখন করছি তখনও কিন্তু ওইসব যেটা আজকালকার দিনে খুব তাড়াতাড়ি সবাই ধরে ফেলে, এইসব নেশা ভাঙ, ওগুলো ছিল না ভাই। তখন অন্য জিনিস ছিল। স্কুলে যাওয়া এবং তার মধ্যে বাড়িতে এসে পড়াশোনার মাঝখানে এই বিকেল বেলাটা একবার ময়দানে গিয়ে ফুটবলে লাথি মারাটা খুব দরকার ছিল। এবং আমার ব্যক্তিগত ধারণা এবং বদ্ধমূল ধারণা যে এটা জীবনে ভীষণ দাম আছে। এই যে খেলাধুলো এর মধ্যে দিয়ে যাওয়া, এটা মনটাকে নিশ্চয়ই পবিত্র করে, নেচারের কাছেও আসা যায়। আর তারপর তো বাড়িতে এসে আবার পড়াশোনা। পড়াশোনা না করে তো উপায় নেই, মা বাবার বকুনি তখন। তখন তো এত কোচিং ক্লাস ছিল না, আর কাঁধে বিরাট একটা ঝোলা নিয়ে দৌড়ানো ছিল না, নিজেদেরই পড়তে হতো, তৈরি হতে হতো। তো সেইটা করতে করতে স্কুল লাইফটা শেষ হলো, ভালোভাবেই শেষ হলো। রেজাল্টটা তো ভালো হলো। মিত্র ইনস্টিটিউশনে আমাদের গ্রুপকে ডেকে নিমন্ত্রণ করে হেডমাস্টার মশাই দাঁড়িয়ে খাওয়ালেন। কি করে ভুলি এগুলো, এগুলো জীবনে পরম পাওয়া। তারপরে কলেজ লাইফ। কলেজ লাইফ মানে তো একটুখানি হাওয়া লাগে, একটুখানি। তবে খুব একটা উড়ু উড়ু হইনি, পড়াশোনাটা তখনও ভালোভাবেই করতাম। কিন্তু এই স্কুল লাইফের শেষ থেকে তখন কিন্তু এই যেটা এখন আমার প্যাশন বলি, এই অভিনয়টা ঢুকে গেছে। অভিনয়টা রক্তেই ছিল, সেটা আসবো পরে যখন অভিনয় সম্বন্ধে কথা বলবো। কিন্তু অভিনয়টার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা চালিয়ে গেছি, তা নইলে তো আর রক্ষে ছিল না। আমার মা কিন্তু খুব এই এগেনস্টে ছিল এইসব অ্যাক্টিং ব্যাক্টিং করে। বাবা আবার ভীষণ ফলে, বাবা নিজেও খুব ভালো অভিনেতা ছিল। তা এই করে আর সেটাও হলো, ভালো রেজাল্ট হলো, সোজা ডাক্তারিতে ভর্তি হয়ে গেলাম। তখনকার দিনে আমাদের এরকম এন্ট্রান্স এক্সামিনেশন মানে অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা হচ্ছে ওই সব নয়, তোমার মার্কস এবং ইন্টারভিউ, তার উপরে ডাক্তারিতে ভর্তি হওয়া। ওই যে বলেছিলাম যে জন্ম থেকে তো ব্রেন ওয়াশ, ডাক্তার তো আমাকে হতেই হবে এবং গাইনোকোলজিস্ট হতে হবে। আমার ঠাকুরদাদা ছিলেন বিখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর বামন দাস মুখার্জি। আর তারপরে আমার জ্যাঠামশাই, তারপরে আমি এবং আমার ছেলে বাসব মুখার্জি, সবাই কিন্তু আমরা গাইনোকোলজিস্ট। এই একটা লিনিয়ার স্ট্রিমে 4টে পুরুষ গাইনোকোলজিস্ট ভারতবর্ষে নেই মুখার্জি ফ্যামিলি ছাড়া। বোম্বেতে পুরন্দরে আছেন, কিন্তু ওরকম লিনিয়ার স্ট্রেট লাইনে নয়। যাই হোক, তো ডাক্তারি পড়তে ঢুকে গেলাম। তখন দেখতে শুনতে ভালো ছিলাম, বুঝেছো। ডাক্তারি পড়তে যখন ঢুকলাম তখন অনেক তো ন্যাশনাল মেডিকেল কলেজে অনেক নন বেঙ্গলি স্টুডেন্টও ছিল, কিছু বাইরে থেকে আসতো ডোনেশন দিয়ে, মালয়েশিয়ার ছেলে। তারা এসে আমাকে বললো, ও বাসু, ইউ লুক সো স্মার্ট, হোয়াই ডোন্ট ইউ স্মোক, ইফ ইউ স্মোক ইউ ইট উইল বি ফ্যান্টাস্টিক। সব মেয়েরা একদম পাগল হয়ে যাবে। আমার মুখ দিয়ে বেরোলো যে সিগারেট খেয়ে যদি স্মার্টনেস আনতে হয়, সেই স্মার্টনেসের আমার দরকার নেই। স্মার্টনেস ইজ এ স্পন্টেনিয়াস থিং, ওটা এমনিতেই হবে। তো এইসব আলোচনা ছিল। আমি খুব একটা ভালো স্পোর্টসম্যান ছিলাম না, কিন্তু ভীষণ ইচ্ছে ছিল। তো ওই কোনো রকমের গতাগতি করে বন্ধুদের ক্যাচ ফ্যাচ মেরে ক্রিকেটটা খেলতাম। তো একদিন একটা দারুণ ক্যাচ ধরেছি, সে তো লাফালাফি কাণ্ড হচ্ছে, বাসু ক্যাচ ধরেছে ক্রিকেটে। তো এইসব করে আমি গাইনোকোলজির ক্লাস অ্যাসিস্ট্যান্ট হলাম, ফার্স্ট বয়।
গোল্ড মেডেল পেলাম। ইউনিভার্সিটি তারপরে যে পরীক্ষা, ডিপ্লোমা, ডিজো, তাতে ফার্স্ট হলাম। তো আমার গাইনোকোলজিস্ট হওয়ার স্বপ্ন এবং ব্রেন ওয়াশ যেটা ছোটবেলা থেকে হয়েছিলাম, সেটা পূর্ণতার দিকে এগিয়ে যেতে লাগলো। এই যে পুরো জার্নিটা, এই পুরো জার্নির পরে আমরা অনেক ক্ষেত্রেই যেমন দেখি যে একজন সফল ডাক্তার তিনি কিন্তু অনেক ক্ষেত্রেই বিদেশে পাড়ি জমান। আপনার ক্ষেত্রে কি সেরকম কোনো ইচ্ছে ছিল, নাকি প্রথম থেকেই মনে হয়েছিল এখানেই থাকবো? আমি যে রেটে তখন থিয়েটার করছিলাম না, গ্রুপ থিয়েটার, বাবা মা ভাবলো ও যদি এখানে থাকে তাহলে ওই যাত্রা দলে বাসুদেব কুমার হয়ে ঘুরে বেড়াবে। তাই আমাকে ঠেলে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হলো। আমি 6 বছর ইংল্যান্ডে ছিলাম হায়ার স্টাডি করার জন্য, এমআরসিউজি, এফআরসিউজি এসব করে ফিরে এলাম। গাইনোকোলজিতেই হায়ার স্টাডিজটা ওখানে করলাম। তো আমি বিদেশে গিয়েছি, 6 বছর ছিলাম এবং ফিরেও এসেছি। এবং বিদেশে যতদিন ছিলাম তখন ওই পুজোর সময় হাওয়া করে কাঁদতাম, আর আমার বউ বলতো যে তুমি তো আবার ফিরে যাবে, কাঁদছো কেন? মনটা মানতো না, জানো, মা দুর্গার পুজোর সময় বিদেশে থাকা একটা ব্রাহ্মণ পরিবারের সন্তান যার বাড়িতে দুর্গা পুজো হয়, মনটা যে কি হয় বুঝিয়ে পড়া খুব মুশকিল ভাই। তাই, ঠিক তাই, ঠিক তাই। আহ, যে কথাগুলো হচ্ছিল সেখানে আমরা বেশ কিছু বিষয় কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি, এবং দর্শক বন্ধুরাও নিশ্চয়ই তাদের যে আগ্রহের জায়গা সেখানে পৌঁছচ্ছেন। এই যে অভিনয়ের কথা উঠলো, আপনি যেটা বললেন যে পড়াশোনার সাথে সাথে পাশাপাশি আপনি কিন্তু অভিনয়ও করে গেছেন, এবং এমন একটা সময় ছিল যখন আপনার যারা অভিভাবক তারা ভাবছেন যে হয়তো মুশকিল হয়ে যাবে, মানে অভিনয়ের দিকেই হয়তো সে বেশি ঝুঁকে পড়বে। তো সেই যে জায়গাটা, অর্থাৎ অভিনয়ের প্রতি এত টান, এটা কিভাবে তৈরি হলো? আপনি একটু বলছিলেন যে ছোটবেলা থেকেই জড়িত ছিলাম, যদি সেই জায়গাটা একটু বলেন আমাদের। এই যেমন জন্ম থেকে ব্রেন ওয়াশ করেছি গাইনোকোলজিস্ট সবার জন্য, আবার সেই কথাই বলতে হয় জন্ম থেকেই বোধহয় থিয়েটারের জন্য। অবাক হবে কি করে হলো, সেটা কি করে হয়? কারণ এই যে বললাম দেশের বাড়ি, এই যে বললাম দুর্গাপূজা, আমার দেশের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের কাঁদি সাব ডিভিশনের শিমুলিয়া গ্রামে, যেটা প্রণব মুখোপাধ্যায় মহাশয়ের নাহারের কাছেই, খুব একটা দূরত্ব নয়। আমাদের বাড়ির ট্রেডিশন হলো দুর্গাপূজা নিজেরা করা, পুরোহিত ডেকে নয়। আমার ঠাকুরদাদা করেছেন, আমার বাবা করেছেন। আমি 42 বছর পুজো করছি, আশা করছি আগামী বছর থেকে আমার ছেলে করবে। 42 বছর। আমি 1972-তে ইংল্যান্ড থেকে দেশে ফিরি, তখন থেকে দুর্গাপূজা করছি। এই পুজো বাড়িতে আমাদের একটা বাঁধানো স্টেজ আছে। ছোট্টবেলা থেকে বাবা, বাবার বন্ধুরা কলকাতা থেকে যেতেন, সবাই মিলে একটা বিরাট আয়োজন করে পুজো, মানে পুজো বাড়িতে নাটক হতো নবমীতে এবং একাদশীতে। তো সেইটায় ওই বড়দের যেটা নাটক হবে, আমার বাড়িতে ভাই থরে থরে একদম 6টা 10টা করে সাজানো আছে, বাঁধানো বই, মেবার পতন, বৈরিক পতাকা, শাহজাহান, সিরাজদৌল্লা, তখনকার দিনে ঠিক যে বইগুলো হতো। তা তখন ওটা তো হচ্ছে বড়দের গ্রুপ, দাদু ভাইয়ের গ্রুপ। আমার ঠাকুমার গ্রুপ ছিল ছোটরা। তা ছোটরাও তখন নাটক করবে। তো আমার দিদিরা, বিস্তৃত দিদিরা সবাই মিলে সব নাটক ফাটক করার জন্য রিহার্সাল ফিহার্সাল হতো। লক্ষণের শক্তিশালী হচ্ছে। তা আমাদের পাঠ কি না, বানর সেনা, সব ল্যাজ লাগিয়ে দেওয়া হয়েছে, স্টেজের মধ্যে একদম লাফাচ্ছি দাপাচ্ছি। হঠাৎ আমার ভাগ্নে বলল, মামা তোমার ল্যাজটা খুলে গেছে। তো ল্যাজটা হাতে নিয়েই লাফাতে লাগলো। তো এই হচ্ছে ছোটবেলা, মানে নাটক জীবনের শুরু। তারপর তো গ্রুপ থিয়েটার করেছি। এই যেটা বলছিলাম না, বাবা মা ভাবতো যে বোধহয় যাত্রা জগতে বাসুদেব কুমার হয়ে যাব। গ্রুপ থিয়েটার করেছি, প্রথম গ্রুপ থিয়েটার করি আমাদের বাড়ির কাছেই, এস এম ব্যানার্জি রোডে গ্রিন অ্যামেচার গ্রুপ, অরুণ সরকার। সেই থেকে শুরু। আমি এমন পাগল ছিলাম, পোস্ট গ্রাজুয়েট একটা পরীক্ষা ডাক্তারি তখন, সেখানটায় পরীক্ষাটা বাদ দিয়ে সোজা চলে গেলাম সিঙ্গুরে একটা কম্পিটিশন ড্রামা করতে। সেখানে বেস্ট অ্যাক্টর হলাম, মেডেল পেলাম। দেবনারায়ণ বাবু আমার গলায় চাদরটা জড়িয়ে দিয়ে আমার ডাকনাম দুর্গা দাস বললেন। বিখ্যাত একজন আমাদের কাছে ছিলেন এক নায়ক, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।
আমরা আর একজনকে ভবিষ্যতে পাবো, দুর্গাদাস মুখোপাধ্যায়। কথাগুলো তো ভোলা যায় না, অন্তরে গেঁথে যায়। এই করে তো ফিরলাম। পরের দিন তো তুলকা নাম কাণ্ড হচ্ছে হসপিটালে, কলেজে। আমাদের ক্লাস অ্যাসিস্ট্যান্ট বাসুদেব মুখার্জি ফার্স্ট বয় পরীক্ষা না দিয়ে চলে গেছে। বাড়িতে এসে তো মা সাংঘাতিক কান্নাকাটি, কি করলি তুই, কি ব্যাপারটা কি? আমি, কেন, এই তো মেডেল নিয়ে চলে এসেছি, একদম গোল্ড মেডেল, এইটার বদলে ওইটা। মনে রেখাপাতও পড়েনি, এত পাগল ছিলাম তখন। তো তখন ইট ওয়াজ হাই টাইম যে আমি বিদেশ চলে যাই, আরো হায়ার স্টাডি করি। তা নইলে বোধহয় আজকে আর ডক্টর বিজু মুখার্জি হয়ে তোমাদের সঙ্গে কথা বলা যেত না। তো নাটক এখান দিয়ে শুরু, শেষ কিন্তু এখানে নয়। একটার পর একটা গ্রুপ থিয়েটার করেছি, শিখতে হয়েছে, নাটক শিখতে পারে। আজকাল অনেকে মনে হয় একটু দেখতে শুনতে ভালো, আমিও তো কত সিরিয়াল, কতজন বলে জানো তো, একটা মজার কথা বলি, এই ডাক্তারি করতে করতে কতজন এসে একটা হয়তো একটা ছোট মেয়ে দেখতে শুনতে সুন্দর, দেখানো হলো, প্রেসক্রিপশনটা দিলাম, এইবার তার মা বললো একটা কথা বলবো ডাক্তারবাবু, এই কথাটা হলেই আমি জানি হয় সিনেমার কথা উঠবে, তাহলে সিরিয়ালের কথা উঠবে, কিছু একটা কথা উঠবে। তা প্রথম কথাই হচ্ছে, আমার এই মেয়েটা না ভীষণ শখ, আপনার তো এত জানাশোনা, ওকে একটু টিভিতে চান্স করে দিন না। আমি বলি, কি পড়ছে? ক্লাস 11-এর পরে। ও, গ্রাজুয়েশনটা হলে আমার সঙ্গে কথা বলতে বলবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি ভাই, শিক্ষার যদি বেসটা না থাকে, কিছুই করা যায় না জীবনে, শুধু অভিনয় কেন, কিছুই হয়। আমি হয়তো এই ব্যাপারে একটু কঠোর মনে হবে, কিন্তু আমি এই কথা অনেককে বলেছি, অনেককে। আর অভিনয় করার জন্য তো প্রচুর মজার মজার ঘটনা জীবনে ঘটেছে, সে তো অসংখ্য আলোচনা করতে করতেই না, ঘটে আসবে। সেখানেই আসবো। তার আগে আমি যে জায়গাটায় আবার চলে যাব, অভিনয় থেকে আবার বেরোবো, আবার অভিনয়ে ঢুকবো, আমরা এইভাবে মানে ঘুরে ঘুরে আসবো আর কি। একটা না কোনো কথা বলবো না। দর্শক বন্ধুরা বলছেন মানুষটা বেশ অন্যরকম, তাই খুব ভালো লাগে। কণিকা দেব বলছেন, আবার উর্মি রায় তিনি বলছেন খুব ভালো লাগছে। দাদা ধন্যবাদ আপনাদের, সাথে থাকুন। নিশ্চয়ই আরো অনেক কিছু, আরো অনেক কথা আমাদের হবে। তো স্যার, যে কথা এই যে আপনি বললেন যে ডাক্তারি পড়াশোনা করা, তারপর সম্পূর্ণরূপে ডাক্তারি পেশায় নিজেকে নিমজ্জিত করার সাথে সাথে অভিনয়ও চলছে। ডাক্তারি পেশা হিসেবে আপনি যেটা বললেন, আপনার পারিবারিক ঐতিহ্যের জায়গাটা রয়েছে, আপনি একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। সেই জায়গা থেকে আমি আপনার কাছে আসতে চাইবো যে আপনি যে সময়টার কথা বললেন, যে যেটা প্রথমেই এসেছিল যে আপনার সময়তে কিন্তু হাসপাতালেও সকলের জন্ম হতো না, তারপর আপনি বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এবং এই যে একটা ট্রানজিশন, যে এত মানুষ এখন কিন্তু হাসপাতালমুখী, হয়তো অনেকের সে সুযোগ সুবিধে হয় না, কিন্তু তারপরেও এই যে একটা বড় পরিবর্তন, এই পরিবর্তনটাকে কিভাবে আপনি নিজের চোখের সামনে তো দেখেছেন, একটু যদি বলেন। শুধু নিজের চোখের সামনে দেখেছি না, আমি তো এর একটা পুরোপুরি ফ্রন্ট লাইনে আছি এই যুদ্ধটার, এবং অন্তর থেকে বিশ্বাস করি, এবং আমরা সব গাইনোকোলজিস্ট মনে করি, যদি দেশে 100% ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়, এই যে আমাদের সাংঘাতিক রকম ম্যাটার্নাল মর্টালিটি, মা মারা যাচ্ছে বাচ্চা হতে গিয়ে, সেইটা কিন্তু অনেকখানি কমে আসবে। আগের থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু আরো অনেক কিছু করার স্কোপ আছে। তো ন্যাচারালি এখনকার দিনে আর বলবো না যে কেন হোম ডেলিভারি হবে না, বাড়িতেই তো হলে হতো। প্রথম কথা হচ্ছে, সেরকম মিডওয়াইফ যারা ডেলিভারি করতেন, সেই ট্রেনিং এখন নেই। যারা নার্স তৈরি হন, তারা ইনস্টিটিউটে কাজ করার মতো করেই করেন। আমরাও যখন ইংল্যান্ডে ছিলাম, ফ্লাইং স্কোয়াডে ডাক পড়তো, হই হই করে ব্লাডের বোতল নিয়ে দৌড়তে হতো, কারণ হয়তো ব্লিডিং হচ্ছে, কিছু হচ্ছে, ওই ফার্স্ট এডটা দিয়েই কিন্তু তাদেরকে হসপিটালে নিয়ে আসা হতো। তো ন্যাচারালি হসপিটাল ডেলিভারি বা ইনস্টিটিউশনাল ডেলিভারিটাই আজকের দিনে আমরা চাই। আমরা চাই না আর হোম ডেলিভারি করবো, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আমাদের যে অল ইন্ডিয়া ফেডারেশন, একটা তো আমাদের বাংলার বিওজিএস, বেঙ্গল অবস্টেট্রিক গাইনোকোলজিক্যাল সোসাইটি, যার আমি প্রেসিডেন্টও ছিলাম। তো তা সেই সময় আমাদের অনেক লড়াই করতে হয়, অনেক লড়াই করতে হয়। যেমন একটা লড়াই হচ্ছে যে মুহূর্তে, আগেকার বেশ কিছু জায়গায়, এখনো কিছু জায়গায় চল আছে, যে মুহূর্তে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে জানতে পারলো যে একটি মেয়ে হবে, তাকে মারবার জন্য উঠে পড়ে লাগলো সব, হয় অবসান করছে, তাহলে ডেলিভারি হলে নুন দিচ্ছে, মানে যা কিছু হয়, যত অসভ্যতা। আমাদের দেশে তো দুটো জিনিস ভাই, অশিক্ষা আর কুশিক্ষা।
আসল শিক্ষার প্রসারটা যদি না হয় না, এইভাবেই চলতে থাকবে। খুব খারাপ কথা মাঝে মাঝে বলে ফেলি, কারণ মনে দুঃখে বলি এগুলো। নিজে অ্যাজ আই সেড, আমি যেমন প্রেসিডেন্ট ছিলাম, সেরকম অল ইন্ডিয়া যেটা আছে ফক্সি, তাতে আমি পাবলিক অ্যাওয়ারনেস কমিটির চেয়ারম্যান ছিলাম 5টি বছর। তো এই কথাগুলো জনে জনে বলেছি। মানে এই যে দূরত্বটা হয়ে যাচ্ছে ডাক্তার আর পেশেন্টের মধ্যে, কেন হবে? কমিউনিকেশন, কিভাবে তুমি কথা বলো, তুমি বোঝাও কিনা, একটা পেশেন্টকে ভয় দেখাও না বুঝিয়ে বলো, তাকে যদি সব ঠিক করতে ঠিকভাবে বলা যায়, আমার মনে হয় না কিছু হয়। আমার সবাই জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি পেশেন্ট দেখো কি করে, একদিনে 50টা পেশেন্ট দেখা যায় বাবা? আরে বাবা, তোমার তো 10টা হচ্ছে না, তাই তুমি ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছ। কিন্তু আমার কাছে নিশ্চয়ই তারা খুশি হচ্ছে বলে তো আবার ফিরে আসছে। 5 মিনিট ইজ গুড এনাফ, যদি তোমার এই ভোকাবুলারি, ওয়ে অফ কমিউনিকেশন যদি ঠিক থাকে, তুমি যদি জানো কিভাবে কমিউনিকেট করতে হয়। তো এই জিনিসটা এখন ভাই যেটা জিজ্ঞেস করলে যে এত ডেলিভারি ইনস্টিটিউটে হয়, কেন, সেটা কি ভালো? অফকোর্স ভালো, আমরা চাই সেটা ভালো। এখন তো আরো কিছু ভালো জিনিস হয়েছে। আগেকার দিনে যেটা গন্ডগোল হতো, গ্রামের থেকে একটা কমপ্লিকেশন হলে একটা সদর হাসপাতালে যেতে যেতেই পেশেন্ট মারা যেত। কারণ আমি আমার দেশের কথা বলছি, আমি ছোটবেলায় যখন গেছি তখন মোষের গাড়ি, গরুর গাড়ি, এক হাঁটু কাদা, কারণ ওটা এঁটেল মাটির দেশ, সেখান থেকে যাতায়াত করা একটা দুর্বিষহ যন্ত্রণা ছিল। তো সেইখান থেকে আজকের দিনে মেটাল রোড হয়ে গেছে, ভালো রাস্তা হয়ে গেছে, এমনি তো যাতায়াত করার জন্য ওইসব সাইকেল রিক্সাও নেই, এখন সব ওই কি টোটো ফোটো কি বলে ওসব আছে। লোকের বাড়িতে অনেকগুলোই মোটর বাইক আছে, এবং দুটো করে স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স আছে, তো ডাকলে অ্যাম্বুলেন্স এসে যাওয়া যায়। তো এগুলো একটা বিরাট উন্নতি হয়েছে মাসে, এবং উন্নতি হয়েছে বলেই ম্যাটারনাল মর্টালিটিটা কমে আসছে আমাদের দেশে, অনেক কমেছে। যদিও বিদেশের তুলনায় এখন আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু অনেক দেশে, আমাদের দেশের মধ্যেই অনেক জায়গা থেকে আমরা অনেক বেটার হয়েছি। অবশ্যই আমাদের দেশে 1 নম্বর কেরল, কেরালাতে সব থেকে ভালো রেট। আমরা উইয়ার ক্যাচিং আপ, আমরা খুব একটা পিছিয়ে নেই। একেবারেই। আমি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা কিন্তু তাদের মনের কথা আমাদের জানাচ্ছেন। ইতিমধ্যে শিমুল চক্রবর্তী তিনি বলছেন যে ভালো, দারুণ লাগছে। আবার ওদিকে আশিস দে টিঙ্কা তিনি একটা প্রশ্ন তুলেছেন, একটা অভিযোগ আসে অনেকের কাছ থেকে যে ডাক্তারবাবুরা ইচ্ছে করেই নর্মাল ডেলিভারি না করিয়ে সিজার করে প্রসব করায়। এ নিয়ে আপনার মতামত জানানোর অনুরোধ রইল। আমি ওয়েট করছিলাম কি এটা বলবে, আহা, মনের কথা। এইবার তার যে কি সুন্দর উত্তরটা পাবে সে। বাইরে যে প্রশ্নটা করেছো, প্রত্যেকের আজকাল মনে হচ্ছে ডাক্তারবাবুরা ইচ্ছে করে সিজারিয়ান করে দিচ্ছে বেশি টাকা পাওয়ার জন্য। আমার কাছে ডেলিভারি করতে গেলে নর্মাল ডেলিভারি আর সিজারিয়ানের এক চার্জ, যাতে এই প্রশ্নটা মনে না ওঠে লোকটা ইচ্ছে করে সিজার করে দিল। এইবার ভাবতে হবে কত বছর বয়সে বিয়ে হচ্ছে আজকালকার দিনে, তার স্ট্রেন কতটা, আজকের দিনে মহিলাদের মধ্যে কত পার্সেন্ট হাইপার টেনশন, মানে ব্লাড প্রেশার বেশি, ডায়াবেটিস মেলাইটাস, শর্করা জনিত রোগ, থাইরয়েডের প্রবলেম, এইসবে ভুগছে, এবং কত পার্সেন্ট অনেক কাঠখড় পুড়িয়ে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে হয়তো একটা টেস্ট টিউব বেবি হয়ে একটা বাচ্চা হতে যাচ্ছে। তাদেরকে পাশে নিয়ে বসে থাকবো, সিজার করব না, সেটা করা সম্ভব সেই রকম ইনস্টিটিউটে যেখানে, যেটা ইংল্যান্ডে করতে পারতাম, কন্টিনিউয়াসলি বেবির হার্টবিট মনিটরিং হবে, কন্টিনিউয়াসলি একটি নার্স একটি পেশেন্ট নিয়ে বসে থাকবে, একটি পেশেন্ট নিয়ে একটি নার্স, যেখানে 2টি নার্স দিয়ে গভর্নমেন্ট হসপিটালে 40টা পেশেন্ট দেখতে হয়। তো সেই রকম অবস্থায় এইটা কিন্তু খুব ভুল ধারণা, ডাক্তাররা ইচ্ছে করে করছে। আর আমি তো বললাম আমার কাছে ভাই নর্মাল আর সিজার একই চার্জ, তো পয়সার জন্য এটা নয়, অনেকগুলো ফ্যাক্টর আছে। হ্যাঁ, সব প্রফেশনে কুলাঙ্গার আছে, হয়তো 2-1জন এসব করে, কিন্তু তাই জন্যে ডাক্তাররা এরকম করে বললে আমার মুখের হাসিটা মিলিয়ে যায়, সব সময় মিলিয়ে যায়। তো সিজারিয়ানের অনেক কারণ আছে হবার, এজ ফ্যাক্টর যেগুলো বললাম, ডিজিজ, কিভাবে বাচ্চাটা এসেছে, সেই জন্যই হয়। সিজারের রেট সত্যি এখন বেশি হয়েছে আগের থেকে অনেক বেশি। আর অর্থাৎ আপনি যেটা বললেন যে
এই যে একটা পরিবর্তিত জীবন ধারা, জীবনের যে জীবন ধারণের যে পদ্ধতি, তাতে কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে। এবং যে কথা আপনি বলছিলেন যে বিয়ের বয়স, সেখান থেকে শুরু করে তারপর এই যে বিভিন্ন রকম মানসিক চিন্তা থেকে শুরু করে শারীরিক বিভিন্ন রোগ ব্যাধি ইত্যাদি, সেগুলো কিন্তু বিশেষভাবে এক্ষেত্রে কাজ করে। তো যে কথাটা একেবারেই জানতে চাইবো, দেখুন এই যে আপনি যে কথাগুলো বললেন, থাইরয়েড এটা কিন্তু খুব কমন প্রবলেম, অনেকের মধ্যেই এটা দেখা যায়। তারপর হ্যাঁ, যেমন ধরুন সুগারের কথাটা, সেটা হয়তো ডায়াবেটিস এর হয়তো আমি জানি না, আপনারা ডাক্তারবাবুরা ভালো বুঝবেন। তো সেই সমস্ত জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে কি বেশিরভাগ ক্ষেত্রেই মানে একদম প্রথমেই কি তাহলে সিজারের কথাই উঠে আসে প্রসবের কথা আসলে, এরকম না কি না, ব্যাপারটা? না, নট অট অল। থাইরয়েডের প্রবলেম থাকলেই যে সিজার করতেই হবে তার কোনো মানে নেই, ওটা কোনো ইন্ডিকেশন নয়। থাইরয়েড প্রবলেম হয় কি, থাইরয়েড হয়েছে তোমার ওষুধ খেতে হতে হবে বললেই আঁতকে ওঠে সব মেয়েরা, উরি বাবা, ওটা শুরু করবো তাহলে তো সারা বছর খেতে হবে। কেন ভাই? তুমি যদি একটা 8 আনার ওষুধ খেয়ে ভালো থাকবে, খাবে না কেন? তোমার কি মনে হয় ওগুলো জমে জমে মাথায় শিং হয়ে বেরোবে? এটা অদ্ভুত সব ধারণা আছে আমাদের। থাইরয়েডের ওষুধ জীবনভর খাবে, ব্লাড সুগারের ওষুধ জীবনভর খাবে। ব্লাড সুগারের ব্যাপারটা হচ্ছে, যদি কারোর খুব বেশি সুগার থাকে সেটা কন্ট্রোল করে তবেই প্রেগন্যান্সির চেষ্টা করা উচিত। একেবারে ডাক্তারি বোঝাতে আরম্ভ করেছি, কিন্তু তা হোক, এইগুলো খুব জানা দরকার মানুষের। যে অনেকে এসে জিজ্ঞেস করেছেন, তাহলে কি আমি মা হতে পারবো না? নিশ্চয়ই হতে পারবে, অফকোর্স হতে পারে। একটা জিনিস জানা দরকার, প্রেগনেন্সিতে যখন ব্লাড সুগারের ব্যাপারটা থাকে তখন কিন্তু তার ট্রিটমেন্ট ইনসুলিন। ইনসুলিন বললেই আবার সব লাফাতে আরম্ভ করে, তাহলে কি আমার কি সারা জীবন ইনসুলিনই নিতে হবে? মোটেই না। প্রেগনেন্সির ব্যাপারটা যখন হয়ে যাবে, ডেলিভারিটা হয়ে যাবে, তুমি গো ব্যাক টু তোমার নর্মাল ট্যাবলেটে চলে যাবে আবার। কন্ট্রোলটা রাখতে পারলেই হলো। তো এই ভুল ধারণাগুলো সব ভাঙানো দরকার, সেটাই আমাদের কাজ। একেবারে, কিন্তু ওই যে একেবারে। আজকাল বড্ড বেশি ভুল ডাক্তার ঢুকে পড়েছে তো, উল্টো পাল্টা ছোট খাটো মাথায় জিনিস ঢুকিয়ে নিয়ে আসে। আমার মতো বয়সে সুবিধা আছে, বকে ঝোঁকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক করতে পারি। ইয়াং ডাক্তারদের পক্ষে সেটা অসুবিধা। একেবারে খুব খুব পরিষ্কার ভাবে কিন্তু আপনি এই যে কথাগুলো খুব স্পষ্ট ভাবে উঠে আসছে, এটা বোধহয় আমার মনে হয় দর্শক বন্ধুদের জন্য খুবই তাদের নিশ্চয়ই খুব কাজের হবে। কেননা সত্যি এই কথাগুলো এত খোলাখুলি বলবার পরিসর হয়তো সেভাবে পাওয়া যায় না। এবং যে কথা আপনি বললেন গুগল ডাক্তার, সেইখান থেকে তো এখন আবার ভিডিও কনফারেন্সিং এও ডাক্তার এবং টেলিফোনিক ডাক্তারের প্রসঙ্গ চলে আসছে। আমি জানি না সেটা কতটা আইনসম্মত, কারণ আমার যতটুকু ধারণা, যতটুকু সীমিত জ্ঞান, তাতে কিন্তু টেলিফোনে সরাসরি কাউকে পরামর্শ দেওয়া কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন বোধ হয় আছে মেডিকেল এথিক্সে। আমি জানি না, স্যার আরো ভালো বলতে পারবেন। দেখো, টেলিমেডিসিন চলে, নিশ্চয়ই হয়, টেলিমেডিসিন ইজ অ্যালাউড। আমি নিজে বিশ্বাস করি না, কিছু কিছু ক্ষেত্রে চলে, কিন্তু আমাদের যেটা লাইন গাইনি অবস্টেট্রিক্সে, পেশেন্টকে না দেখে, তাকে না এক্সামিন করে, তাকে না বুঝিয়ে ওভার দ্য ফোন একটা ওষুধ বলে দিলে, আমায় বহু পেশেন্ট এই করোনার আবহে জিজ্ঞেস করেছে, আপনি কি করছেন নেটে, আপনি কি অ্যাডভাইস দেবেন? আর না ভাই, ওটা আমি বিশ্বাস করি না। তুমি যখন ফিজিক্যালি আসতে পারবে আমি দেখে উত্তর দেবো। কিছু লোকে করছেন, করা যায় না তা নয়, করা যায়, বাট আই ডোন্ট বিলিভ দ্যাট। অনেক ধন্যবাদ, খুব পরিষ্কার ভাবে আপনি কথাগুলো বলছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আজকের দিনে। ইতিমধ্যে আবার কমেন্ট আসতে শুরু করেছে। নন্দিতা মুখোপাধ্যায় তিনি বলছেন, সত্যি আপনার মতো মানুষ খুবই কম এই পৃথিবীতে, অন্তর থেকে প্রণাম। বিমল না রে সরকার ভাই, বলছেন, বিমল সরকার সঙ্গীত, তিনি বলছেন তুমি আমরা, যে বলছো না হ্যাঁ, যে এইরকম হ্যাঁ, ভাবে সোজাসুজি বলছেন, তুমি তো হুম। বলেইছো কড়া কড়া কথা জিজ্ঞেস করবে, আমায় সোজা সুজি উত্তর দিতে হবে। সেটাই তো আজকের প্রোগ্রাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং নন্দিতা মুখোপাধ্যায়ের কথা আমি বললাম। বিমল সরকার তিনি বলছেন, আমরা রাখি পত্রিকার সাথীরা সুন্দর মানুষের সাথে আছি, থ্যাংক ইউ অন্য টিভি। বিমল সরকারই আবার বলছেন, কোভিড সময়ে বেশিরভাগ নর্মাল ডেলিভারি হলো কি করে, এই প্রশ্নটা কিন্তু তিনি তুলেছেন আবার। একটা উদাহরণ দিই, জানেন? উদাহরণটা এবার ব্যাখ্যাটা ভালো করে শুনবেন দয়া করে। আমি বহু বছর আগেকার কথা বলছি। একটা ইউটেরাস ডিফর্ম ছিল এরকম, তাকে আমি অপারেশন করে এরকম করলাম, এরকম ছিল তাকে এরকম করলাম, তাকে বলে ইউট্রিকুলোপ্লাস্টি। এবং এটা করার পরে যদি তার প্রেগনেন্সি হয়, সে তো আনন্দে বুক ভরে যায়। কিছু কিছু জিনিস আছে না, যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে যখন প্রেগনেন্সি হয়, এসব ভাই টাকা দিয়ে
বোঝানো যায় না। তো তাকে ন্যাচারালি আগে থেকে ঠিক করে রেখেছি যে সিজার করতেই হবে, কারণ যদি ইউটেরাসটা ফেটে যায়, এত কাণ্ড করেছি। তা সে তো যথাসময়ে একটু একটু পেন নিয়ে ভর্তি হয়েছে নার্সিংহোমে। আমি বলছি আমি আসছি, ওমা গিয়ে দাঁড়াবার ঠিক আগের মুহূর্তে তার নর্মাল ডেলিভারি হয়ে গেল। এটাও তো হয়। তারপরে আরো দুটো নর্মাল ডেলিভারি হয়েছে, আমার জীবনেই হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে জোর করে সিজার করা হচ্ছে। কোভিড এর ওই যে আমি গিয়ে পৌঁছতে পারিনি, হয়তো কিছু কিছু ক্ষেত্রে ওই গিয়ে পৌঁছতে পারিনি বলে। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আমরা সিজারিয়ান মানে অপারেশনটা অ্যাভয়েডও করতে চেয়েছি কোভিড সিচুয়েশনে, বিশেষ করে প্রথম দিকে যখন কোভিড সম্বন্ধে কিছু জানাই ছিল, ডাক্তাররাও জানতো না। আর আপনাদের মধ্যে যে যা ইচ্ছে রটাতো। হ্যাঁ, কেউ বলছে গুড় খাও, কেউ বলছে পেঁয়াজ খাও, কেউ বলছে রসুন খাও, কেউ বলছে আদা খাও। এসব তো চলছে, আর সবাই একটা করে ভিটামিন সি আর ই খাচ্ছে। খাবারটা খাবেন না, পয়সা নষ্ট করবেন না, ন্যাচারালি যেটা হয় সেটাই ভালো। তো যাই হোক, এই জন্যে এই যে একজন অ্যালিগেশন দিলেন না কোভিডে তাহলে এত নর্মাল হলো কি করে, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে ব্যাপারগুলো না, এইগুলো সত্য নয়। সত্যটা জানতে হবে, ইউ মাস্ট লার্ন দ্য সায়েন্স। এই সায়েন্সটা হচ্ছে এইটাই। দু একটা ক্ষেত্রে হতে পারে ডাক্তাররা আসেনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরাও চেয়েছি যদি নর্মাল হয়। কোভিড একটা অসুবিধে ছিল, পেশেন্টের রাশটা কমে গিয়েছিল, যেটা আপনাকে অনেকক্ষণ আগেই বলেছি, যে এই রকম যদি মনিটরিং করা যায়, যেটা করা সম্ভব নয় গভর্নমেন্ট হসপিটালে, এত চাপ থাকে কাজের, যে একটা যদি বসে বসে ডেলিভারি করা যায়, একজনকে একজন নার্স দেখবে, দুটো পেশেন্টকে একটা ডাক্তার অ্যাটেন্ড করবে, কন্টিনিউয়াসলি তার বাচ্চা কেমন আছে দেখা হবে, আর মনিটরিং মানে সব সময় দেখা হবে যে কিরকম ভাবে লেবারটা এগোচ্ছে। লেবারটা এগোনোর একটা ব্যাপার আছে, যেটা না এগোলে তাকে আমরা বলি লেবারটা অ্যারেস্ট হয়েছে, মানে আটকে গেছে, এবার তাকে হেল্প করতে হবে। এইগুলো যদি করা যায়, হয়তো নর্মাল ডেলিভারি রেট বাড়বে। কিন্তু সেগুলো ডিপেন্ড করে কোনখানে কোন ক্ষেত্রে কিরকম আবহাওয়ার মধ্যে সেই পেশেন্টটিকে ডেলিভারি করার ব্যবস্থা করা অর্থাৎ হচ্ছে। পরিকাঠামো এবং পরিবেশ এই দুয়ের পরিকাঠামোটা প্রভাব ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, ভীষণ। দ্যাটস দ্য ওয়ার্ড, পরিকাঠামো। পরিকাঠামো এবং পরিবেশ এই দুয়ের প্রভাব কিন্তু ভীষণ, এটাই আপনি বোধহয় বলতে চাইলেন। আরো অনেকে অনেক কথা ইতিমধ্যে বলছেন। যিনি প্রথমে হ্যাঁ প্রশ্ন বলো। করেছিলেন, যে অভিযোগ নিয়ে যিনি এসেছিলেন নর্মাল ডেলিভারি না করিয়ে কেন সিজার প্রসব প্রসব করানো হয় বলে যে অভিযোগ তিনি এনেছিলেন, তিনি আপনার উত্তরের পর আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। অঙ্কিতা দাস বসু তিনি জানিয়েছেন অসাধারণ মানুষ আপনি ডাক্তারবাবু। শিমুল চক্রবর্তী তিনি বলছেন সিজারিয়ান ডেলিভারির সন্তান নর্মাল ডেলিভারির সন্তান যাই হয় তাদের শারীরিক সক্ষমতাটা কি এক থাকে? আমি ত্রিপুরা থেকে বলছি, ত্রিপুরা থেকে তিনি আপনার কাছে এই প্রশ্নটি জানতে চেয়েছেন। বাহ, এটা খুব জানা দরকার ভাই, খুব জানা দরকার। হ্যাঁ, সিজারিয়ান কেন করছি, তারপর আমি আগেই বলেছি অনেক রকম কমপ্লিকেশন থাকলে সিজারিয়ান হয়। সেগুলো ছাড়া বলছি, বাচ্চা কিন্তু একই থাকে একবারে। আজকেও আমায় একজন সিজার করতে হয়েছে একজনকে, তার আগের বাচ্চাটি নেই, তার আগের বাচ্চাটি সিজার করার পরেও মানে মারা গেছে। আজকেই করেছি, তার একটা 3 কেজির বাচ্চা হয়েছে, এক্সেলেন্ট বেবি, বেরিয়েই কেঁদেছে, নো প্রবলেম। তো কোন রকম প্রবলেম কিন্তু হয় না, একই থাকে। আবার একটা জিনিস আপনাদের কিছু কিছু মানুষের মনে আছে, সিজারিয়ান বেবি যেহেতু অক্সিজেন টক্সিজেন দিয়ে ডেলিভারি করা হয়, তাদের ব্রেন নাকি খুব ভালো হয়, তাদের আইকিউ অনেক বেশি হয়। একেবারে ভুল ধারণা। অল সেড এন্ড ডান, সারা বিশ্বে দেখা যাচ্ছে যত কিছুই বলি সিজারিয়ানের পরে, আজকাল অ্যানেস্থেশিয়া অনেক ভালো হয়ে গেছে, আজকাল আর কেউ প্রায় মারাই যায় না, তা সত্ত্বেও বলবো আজকের দিনও নর্মাল ডেলিভারি ইজ বেটার দ্যান সিজারিয়ান সেকশন। ধন্যবাদ আপনাকে। তুষারকান্তি নাথ তিনি আপনার মতের সাথে সহমত পোষণ করেছেন। গুগল ডক্টর খুবই সত্যি কথা এবং অবশ্যই মারাত্মক, এরকমটা তিনি বলছেন। উর্মি রায় তিনি বলছেন পিসিওডি নিয়ে যদি কিছু বলেন। আবার ইতিমধ্যে বিমল সরকার যিনি আপনাকে প্রশ্ন করেছিলেন যে কোভিড কালীন সময়ে কেন এত নর্মাল ডেলিভারি তাহলে কি করে হলো, তিনি আবার আপনাকে ধন্যবাদ জানিয়েছেন আপনার উত্তরের পরে। আমি উর্মি রায় তার প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। পিসিওডি নিয়ে যদি কিছু বলেন। একেবারে ডাক্তারির দিকে আমরা চলে যাচ্ছি, তবু যেহেতু পুরো প্রশ্ন ডাক্তারি হয়ে যাচ্ছে কিন্তু। একেবারে উর্মি রায়, উর্মির মেয়ে ওকে বলে দেবে পিসিওডি কি। আমি যদি উর্মি রায়কে ঠিক বুঝে থাকি, তার মেয়ে এখন
সেই উর্মি রায় যদি হয়, সে ওখানে লিখে জানাক যে হ্যাঁ, তাহলে আমি বলি এইটা একটা সুন্দর গল্প। এই উর্মি রায়ের মেয়ে ঐশী, ছোট্ট একটা মেয়ে, আমার সঙ্গে অ্যাক্টিং করেছিল একটা সিরিয়ালে, বাজলো ছুটির ঘন্টা। কিরকম স্মল ওয়ার্ল্ড দেখো। বাজলো ছুটির ঘন্টাতে আমি বিদেশ থেকে এসেছি একটা দাদু, তারা একটার পর একটা মনীষীদের গল্প এই বুড়োটা বলে, আর তাদেরকে নিয়ে যায়, বসু মন্দিরে নিয়ে গেছে, ক্ষুদিরামের স্ট্যাচু দেখিয়েছে, এরকম ব্যাপার। সেই বাচ্চা মেয়েটা তখন থেকেই অসম্ভব মেধা, ওখানে বই টই নিয়ে এসে পড়তো, আর সবসময় ফার্স্ট হতো। এইবার অনেকদিন বাদে রিউনিয়নে গিয়ে দেখলাম সেই মেয়ে আমার কলেজে ডাক্তারি পড়ছে, এবং আমি আমার প্রত্যেকটা জুনিয়রকে শেখাই। আর সে মেয়ে এখন সে নাচ করে, গান করে, আবৃত্তি করে, এক্সেলেন্ট ঐশী। তো আমি কিন্তু আমার জুনিয়রদের শেখাই। বেশিরভাগ ডাক্তার পেশেন্ট, টাকা টাকা, পেশেন্ট করতে করতে মরে যায়। আর একটা কিছু যদি না থাকে কালচারাল সাইডে, কিছু একটা আঁকুক, লিখুক, আবৃত্তি করুক, অভিনয় করুক, কিছু একটা যদি না হয়, তাহলে একটা পূর্ণ মানুষ পাওয়া যায় না। ঠিক তাই, প্রসঙ্গক্রমে যখন অভিনয়ের কথাই এলো, আমি তো সেখানেই যেতে চাইবো এবারে, যদিও আরো কিছু প্রশ্ন এসেছে, সেগুলো আবার পরে। আমি প্রথমেই আপনার কাছে যে কথাটা জানতে চাইবো, আপনি একদম ছোট্টবেলা থেকে আপনার অভিনয়ের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানালেন, এবং তারপর ছাত্র জীবনে যে আপনার অভিনয়ের প্রতি একটা দুর্বলতা এবং অভিনয়ের প্রতি দায়বদ্ধতা সবটাই উঠে এলো। এই যে অভিনয় জীবন, অর্থাৎ মঞ্চ অভিনয়, পর্দায় অভিনয়, সিনেমার জন্য অভিনয়, বা সিরিয়ালের জন্য অভিনয়, আর নাটক থিয়েটারের জন্য অভিনয়, এই যে দুরকম, সব ক্ষেত্রেই আপনি অভিনেতা, আমি অভিনেতা হিসেবে আপনাকে এই মুহূর্তে কথা বলছি, কি তফাৎ দেখেন? তফাৎটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ঠিক নাটকটা শিখেছে, তিনটে শুধু স্কেলটাকে চেঞ্জ করা। সিনেমাতে সুবিধা হচ্ছে যত নর্মাল করা যাবে, এবং ক্লোজ আপ গুলো নেওয়া যায়, যেমন আমাকে এখন দেখা যাচ্ছে, এটা এখন মিড শটে চলে গেল, এই জিনিসগুলো সেই অনুযায়ী এক্সপ্রেশনস গুলো হোল্ড করতে হয়। আর আজকালকার দিনের অভিনয় মানে নো অ্যাক্টিং। মঞ্চ তার থেকে একটু বাড়িয়ে, তার কারণ হচ্ছে কি শেষের দিকে দর্শকদের দেখাবার জন্য। আমি কিন্তু যাত্রাও করেছি জীবনে একবার, এখানে জনমেলা হয়েছিল, নটি বিনোদিনী, আমি গুরমিক রায় আর জ্যোৎস্না ধারা করেছিলেন, বীণা দাশগুপ্ত নয়। বীণা দাশগুপ্তর কথায় আমি আসবো জীবনে, একটা দুঃখের জায়গা ওটা। তো ওটাও করেছি। এই স্কেলটা যে মেপে করতে পারে, সে কিন্তু তিনটে ক্ষেত্রেই বিচরণ করতে পারবে। আমি যখন ডিরেকশন দিই, আমি দীর্ঘ 14 বছর ডিরেকশন দিয়েছি ক্যালকাটা ক্লাবের ড্রামায়, আর আমার নিজের একটা গ্রুপ আছে, থিয়েটার প্র্যাকটিশনার্স। আমি ওই অভিনয়টাকে মনে করি চরিত্রটাকে বুঝে নাও, সেই চরিত্রটা করতে হবে। আমি ওই আগেকার দিনের মতো শিশির ভাদুরী মশাই বলতেন আ আমাকে করতে হবে, এগুলো নয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি আবার ওই রকম স্ল্যাপস্টিক অভিনয় শিখেছি উৎপল বাবুর কাছে, উৎপল দত্তর কাছে। ওই চোখ বোন, হ্যাঁ তাই নাকি, এই জিনিসগুলো শিখতে হয়। সব জিনিসটাই শিক্ষার আছে, এবং এই মাপকাঠিটা ঠিক রাখতে হয়। অনেক অনেক মঞ্চের দাপুটে অভিনেতা সিনেমা সিরিয়ালে দাঁড়াতে পারেনি, কারণ সে সেই অ্যাডজাস্টমেন্টটা করতে পারেনি। আবার একজন বিখ্যাত আমার দাদা যে চলে গেল, পুলুদা, তাকে দেখো, অবাধ গতি সব জায়গায় ছিল। তো এই জিনিসটা, শিক্ষাটা যদি ঠিক মতো জায়গায় হয়, ঠিক গুরু পাওয়া যায়, তাহলে কিন্তু অনেক কিছু তো শেখার আছে। নাটকে তো তোমার স্বরক্ষেপণটা শিখতে হবে, আবৃত্তি করতে হবে, হয়তো কিছু লোককে বলেছি খবরের কাগজটা ভালো করে পড়ো, তাহলে উচ্চারণটা ভালো হবে। কত লোকের সয়ের দোষ থাকে, সেটাকে কাটাতে হয়। এইসব জিনিসগুলো তো শিখতে হয়, আস্তে 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 তোমাকে পরিশীলন করে ঠিক করতে হয়, কোনো বিকল্প এর হয় না। আমি এখন কাবুলিওয়ালা করি, আমাদের 24টা শো হয়ে গেছে, 25তম হবে যখন একটু আবহাওয়াটা ভালো হবে। কাবুলিওয়ালা করার জন্য আমি নিজেকে 3 মাস গুটিয়ে নিয়েছিলাম, সিরিয়াল সিনেমা কিচ্ছু করিনি।
শুধু কাবুলিওয়ালা কাবুলিওয়ালা কাবুলিওয়ালা। তার ভোকাবুলারি, কিভাবে দাঁড়াবো, কিভাবে কথা বলবো, ওই যে আদো আদো টোনটা আনতে হবে, এই যে মিনির সঙ্গে যখন কথা বলছে তখন, এই জিনিসগুলো কিন্তু শিখতে হয়েছে। এবং এটা অনুশীলন, যেমন ডাক্তারিটাও শিখতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে। আর ডাক্তারি মানে গো গো করে পড়া, রাত জেগে পড়া, মুখস্থ করা, মানে স্টুপিড গুলো তো ডাক্তার হয়, যারা শুধু পড়েই যাবে। আর যারা ভালো ব্রেন সেগুলো সব ফিজিক্স নিয়ে ওই ভাবা একাডেমিক সেন্টারে আছে। তাই যাই হোক, এটা বললেই সবাই রেগে যায়, কিন্তু এটা সত্য। তা সেই জন্যে এই সব জিনিসটাই শিখতে হয়। এই যে বললেন না, যাত্রা, নাটক, কি বলে, সিনেমা, সিরিয়াল, সবগুলোই কিন্তু বুকের কাছে সব থেকে আসে কোনটা? মঞ্চ অভিনয়। তুমি নাটকের একটা নিঃশ্বাসও শুনতে পাবে। উৎপলদা মারা যাবার পরে আমার সৌভাগ্য হয়েছিল, সোহাদি আমাদের টিনের তলোয়ার করতে দিয়েছিলেন, আমি কাপ্তেন বাবু করতাম। ইভেন উৎপল দত্ত নাট্য উৎসবে আমরা কাপ্তেন বাবু, আমি মানে টিনের তলোয়ার করেছি। এই একটা জায়গা ছিল আমার, ময়নাকে ফিরিয়ে দাও, সেখানে না ওই বিশ্বাসটা, মনে হয় দর্শকের নিঃশ্বাসটা আমিও শুনতে পেলাম। এখনো কাবুলিওয়ালা করা মানে আমিও কাছে হাউ হাউ করে যত লোক, আমি মুর্শিদাবাদ ইত্যাদি পুরীতে জায়গায় জায়গায় করেছি, 2000 লোক বসতে পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, শেষে এসে জড়িয়ে ধরে কথা বলতে পারছে না, শুধু কেঁদে যাচ্ছে, ডাক্তারবাবু আপনাকে যে পেলাম, মাই গড, এটা তো আমার পরম পাওয়া। আমাকে তো জিজ্ঞেস করে, আমি ভাবছি তুমি জিজ্ঞাসা জিজ্ঞেস করো কি করে মিল পান, ডাক্তারি করেন আর নাটক করেন, দুটোর মধ্যে মিল আছে, বলবো কোথায় মিল আসলে পাই। আমি বাকরুদ্ধ, আসলেই আমি বাকরুদ্ধ। আমি আপনার কথাটা যখন শুনছিলাম, আপনি যখন কাপ্তান বাবুর কথাটা বললেন, আমার সত্যি শিহরিত হচ্ছিলাম। আমি আমি ওই ওই কথাটায় আসার আগে যে কথাটা জানতে চাইবো, এই যে আপনি বললেন যে আপনি উৎপল দত্তের আপনি শিখেছেন তার কাছ থেকে, না গো, শেখার পর আমি ডাইরেক্টলি উৎপলদার কাছে শিখতে পারিনি, আমার দুর্ভাগ্য। তার ওই পরের জেনারেশন, মানে ওই সঙ্গে যারা ছিলেন, তারা আমাকে যেটুকু শেখাতে পেরেছেন, এবং তাদের মধ্যেই একজনে সেই টিনের তলোয়ারে আমাদের তৈরি করেছিলেন। আর আমিও ছিলাম তার সঙ্গে ডিরেকশনে। এবং ওই যে বললাম যে উৎপল দত্ত নাট্য উৎসব, এটা না বলে পারছি না। সামনের সারিতে বসে আছেন মৃণাল সেন, গীতা সেন, অনুপ কুমার, বসন্ত চৌধুরী, এই ধরনের মানুষরা, ওফ, এখনো মানে এবং আপনি 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 উৎপল বাবুর ভূমিকায় অভিনয় করেছেন। একদম, একদম। তো সেইটাকে ফুটিয়ে তোলা, মানে সেই জায়গাটা যেটা একটা মাইলস্টোন হয়ে রয়েছে, সেখানে আবার একদম নতুন করে একটা কিছু তৈরি করা। বকুনিও খেয়েছি জানো। এইবার বলি, প্রথম যেটা শো করেছিলাম, যাকে নিয়ে করেছিলাম সে গাইতে জানতো না। তো তখন কেয়া আচার্য আমার পেশেন্ট, যে এখন বোম্বেতে আছে, ফ্যান্টাস্টিক সিঙ্গার, সে বললো ডক্টর মুখার্জি কোনো চিন্তা নেই, আমি গেয়ে দেবো তোমার। তো আমি সামনে একটা ছোট্ট স্পিকার লাগিয়ে, ও গাইছে, আর ছেড়ে কেলকাতা ও গায়নটা গাইছে, আর ও ওখানে লিপ দিচ্ছে। নাটক তো শেষ হলো, সেকেন্ড শো তো ওরা সবাই ছিল, ওই উৎপল দত্ত নাটক সবাই, এটা প্রথম শো এর কথা বলছি, শোভাদিত প্রত্যেকটাতে যেতে। বাসুদেব এখানে এসো, এটা কি হলো, কি হলো দিদি, কি ভুল করলাম? ভুল কিছু করোনি, নাটক তো খুব ভালো হয়েছে। কাকে দিয়েছো? হ্যাঁ, কাকে দিয়েছো? ময়না কুটবের জন্য গান গাইতে পারে না, পিউকে কোনোদিন তোমার দাদা করতে দেয়নি, মানে বিষ্ণুপ্রিয়াকে কোনো চান্স পায়নি, গান গাইতে জানে না বলে। গান না যাওয়া মেয়েকে দিয়ে তুমি মনে করাচ্ছ? বাবা, বকুনি খায়নি, বকুনিও খেয়েছে। তারপরে পরের শোটা ওইটা, উৎপল এই ইয়েকে বলে মৃণালদা, গীতা সেন সব ওপরে স্টেজে উঠে এসছেন, কি ভালো হয়েছে। মৃণালদা শুধু বললেন, বাসুদেব ওই যখন হঠাৎ ওই ইয়েটাকে বললে না, দর্শকের সঙ্গে কমিউনিকেট করলে, ওইটা খুব ভালো লেগেছে। গীতাদি বললেন, গীতা সেন, তুমি ওকে নাও না কেন গো তোমার সিনেমায়? কি করে নেবে? ও সব চাষা ভুষো ভিগিরি মিগিরি এইসব রোলের জন্য লোক খোঁজে, আমাকে কোথায় দেবে? মৃণালদার কি হাসি, আমি, আমার মুখ দিয়ে বেরিয়ে যায় বলে জানো, মৃণালদা হেসে গড়িয়ে গেল। নাটকের অনেক অনেক অদ্ভুত অদ্ভুত সব আমার স্মৃতি আছে, এই কথায় কথায় আসবে, অদ্ভুত অদ্ভুত স্মৃতি আছে। হ্যাঁ, আমি তারপরে একটা বিশ্ববঙ্গ সম্মেলন হয়েছে জানো, ওকে একবার হয়েছিল, রবীন্দ্র সদনের শো, ওরা ঠিক করলেন যে কল্লোল হবে, তা কল্লোলের দাদার রোলটা কে করবে, মানে অ্যাডমিরাল র্যাট্রে।
সৌদির ফোন, বাসুদেব তোমার ওটা করতে হবে। আরে বুঝ বাবা, তো হাঁটুতে হাঁটু ঠুকে যাবে। সঙ্গে সঙ্গে ফোনের ওপাশ থেকে, ন্যাকামি করো না, এরা সবাই আছে, সমীর টমির সব আছে, তোমায় দেখিয়ে দেবে, তুমি ছাড়া কে করবে তাদের রোলটা। আমি অ্যাডমিরাল চেক করলাম কল্লোলে, শঙ্কর চক্রবর্তী তো ওর না ইয়েটা করলো, এই যে যেটা করতো আর কি সেরকম। অসাধারণ অভিজ্ঞতা, ওই বাড়িতে গিয়ে ছাতে রিহার্সাল দেওয়া, অসাধারণ অভিজ্ঞতা। যেমন একটা ডাক্তারিতে নানা রকম অভিজ্ঞতা হয়, নাটকের জীবনের কিন্তু নানা রকম অভিজ্ঞতা হয়, যদি সেগুলো নেওয়া যায়, সঞ্চয় করে রাখা যায়, হ্যাঁ, অমূল্য রতন। একটা প্রশ্ন এসেছে কিরিটি সাহার কাছ থেকে, যদি এমন কোনোদিন ঘটে যেদিন আপনার নির্দেশনার একটা নাটক মঞ্চস্থ হওয়ার কথা, হলে সব টিকিট বিক্রি হয়ে গেছে, আপনার সম্পূর্ণ টিম উপস্থিত, আর সেই সময় খবর এলো হাসপাতালে আপনারই কোনো পেশেন্ট প্রচন্ড অসুস্থ, একদম একদম ইমার্জেন্সি কন্ডিশন, আপনি তখন কি করবেন? মঞ্চের দায়বদ্ধতা থেকে অভিনয়ে মনোনিবেশ করবেন, নাকি হসপিটালে আপনার ওই মুমূর্ষু রোগীর কাছে ছুটে যাবেন? আমি দুটো দুটো এক্সাম্পল দিই। আমার জীবনে দুবার শুধু ঘটেছে, শুটিং করতে করতে এরকম হয়েছে। একটা ডিরেকশন ছিল শেখর দাসের, আর একটা অনিন্দ ব্যানার্জির। শেখরের ওই ফোনটা আসতেই আমি শেখরকে বললাম আমার যেতেই হবে, একটা পেশেন্টের প্রচন্ড ব্লিডিং হচ্ছে, আমি ফিরে এসে আর চেক করে দেবো। শেখর বললো তোমার কোনো চিন্তা নেই, বিডি ওরা ইন্ডাস্ট্রিতে সবাই বিডি দেওয়া বলে, বিডিতে তুমি যাও, তুমি যদি মনে করো তখন ফিরে এসো, তাহলে পরের দিন করবো। আরেকদিন হয়েছিল, আমার একটা ফোন এসছে, মুখের এক্সপ্রেশন নিশ্চয়ই চেঞ্জ হয়ে গেছে। অনিন্দ বললো হাসপাতালে ফোন বুঝি, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করে নাও না, সেন্টার কিছু করতে হবে না, তুমি যাও বেরিয়ে যাও। দুবার আমায় ছুটতে হয়েছে ওটা রেখে দিয়ে। সিনেমায় সিরিয়ালে এটা সম্ভব, একটা ছিল টেলিফিল্ম, একটা ছিল সিরিয়াল। এবার কিরিটি যেটা বলেছে মঞ্চে অভিনয় হয়নি এখনো। মঞ্চে অভিনয় করবার জন্য এখন আমার খুব সুবিধা, আমি এখন মুক্ত বিহঙ্গ, কারণ আমার ছেলে কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, আমার কোনো অসুবিধা হবে না, আমি বাসুকে বলবো যা বাবা ওটা গিয়ে সামলে দে। সেই রকম যদি লোক ওখানে না থাকে, আমার দায়বদ্ধতা দুদিকেই যেমন আছে, কিন্তু ওটা একটা প্রাণ নিয়ে আমি খেলা করতে পারি না। আমাকে কিন্তু আগে পেশেন্টটাকে অ্যাটেন্ড করতে হবে। আমি হয়তো বলে যাবো আজকের আমার শোটা 1 ঘন্টা দেরিতে শুরু হবে, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, কিন্তু আমাকে দৌড়তেই হবে, কারণ আমি একজন ডাক্তার। সত্যি, সত্যি, অর্থাৎ সেই যে মানুষের জীবনের প্রতি যে দায়বদ্ধতা, তার চেয়ে বড় বোধহয় ওই মুহূর্তে আর কিছু হয় না। কেন ঠিক ডাক্তার তাই। হইলাম কেন? ঠিক তাই, ঠিক তাই। আরো প্রশ্ন, উত্তর, ওই যে উর্মি রয়, তার উত্তর এসেছে, ঐশীর জীবনে সেই ছোট থেকেই আপনার প্রভাব অপরিসীম দাদা। আপনি ঠিকই ধরেছিলেন। দেবাশিস সেনগুপ্ত তিনি বলছেন, জীবনে নিজের পেশা ছাড়া অন্য কিছু না করলে জীবন পূর্ণ হয় না। ডাক্তারবাবুর এই কথাটা খুব মূল্যবান। দীপক রায় তিনি বলছেন, এখানে আকাশ নীল দেখতাম, আপনার ধারাবাহিক সম্ভবত আমার সেটাই প্রথম দেখা, প্রতিটি পর্ব দেখতাম তখন, তবে আপনি যে চিকিৎসক তা জানতামই না। এখনো অনেকে জানে না। উডল্যান্ডসে যাচ্ছি, লিফটে উঠতে যাব, আমি লিফটে উঠে ভেতর দিকে ঢুকে একটু দাঁড়িয়েছি, দুজন দৌড়ে এলেন মহিলা, উনি এখানে কেন? লিফটম্যানকে জিজ্ঞেস করছি, ওনার কি কেউ? আহ क्या बोल रहा है, ও मशहूर डॉक्टर है हम लोग का, गायनेकोलॉजिस्ट है। হাঁ করে একবার তাকালে চলে গেল। আমি অনেক সময় দেখেছি চেম্বারের দরজাটা খুলে না লোকে আটকে গেল, এই যে চোখটা আটকে যায় না আজকাল, বুঝতে পারি। আমি তাকালাম, তাকে বলি হ্যাঁ এই আমি, সেই আমি। আমার সত্যি, মাথায় এই যে এই যে যে প্রশ্নটা তখন ছেড়ে গেলাম, এই আমি আর সেই আমির মধ্যে সংযোগ কি করে রক্ষা করেন, কি করে সম্ভব হয় পুরোটাকে সামলানো? প্রথম কথা বলি, ভালোবাসাটা কি করে হয়? দুটো কিন্তু এক, জানো। ধরো একটা কাপল এলো যাদের বাচ্চা হচ্ছে না, আমি তাদের হিস্ট্রি নিলাম, পরীক্ষা করলাম, হয়তো ছোটখাটো অপারেশন করলাম, এবার প্রেগনেন্সি হলো, বাচ্চাটা তৈরি হচ্ছে, বড় হলো, ভূমিষ্ঠ হলো, মায়ের কোলে তুলে দিলাম, সেই যে আনন্দটা না। একটা নতুন থিয়েটার এডিট করছি,
কোথায় সাউন্ড, কোথায় মিউজিক, কোথায় লাইট হবে, সেটটা কিরকম হবে, তিলে তিলে তিলোত্তমা গড়ে উঠলো। তারপর তাকে স্টেজ করলাম। যদি সেই স্টেজ যেদিন করলাম লোকের ভালো লাগে, সেই হাততালিটা আর ওই যে বাচ্চাটার হওয়ার আনন্দটা আমার এই বুকে এসে বাজে। টাকা দিয়ে হয় না ভাই এগুলো। এবং আমি এই মিলটা খুঁজে পাই। আমার একজন ইন্টারভিউ নিয়েছিল, এটা বলেছিলাম, সেই মেয়েটি ক্যাপশন দিয়েছিল শিল্পী ডাক্তার। আমি সত্যি এই মিলটা খুঁজে পাই, খুঁজে আমি পেয়েছি তো আবার জীবনে। আমি তো আবার আরো একটা অন্যরকম মিল পেলাম, DRA, ডক্টর আর অ্যাক্টর। একটা একটু একটু এদিক ওদিক করে নিলেই হয়ে যায় হয়তো। যদিও যে কথাটা আপনি বলেন সত্যি, একজন সন্তানকে পৃথিবীর আলো দেখানোর যে আনন্দ, এবং সত্যি নিজের নির্দেশিত বা নিজের কাজ মানুষের সামনে তুলে ধরার আনন্দ, দুটোর মধ্যে একটা মিল তো নিশ্চয়ই আছে। আরো প্রশ্ন একের পরে আসছে, আমি জানি না কতটা প্রশ্ন আজ নিতে পারবো। ইতিমধ্যে তুষারকান্তি নাথ তিনি বলছেন, এবারের আলোচনাটা দারুণ জমেছে, কল্লোলে উৎপল দত্তের অভিনয়টা দেখার সুযোগ হয়েছে আমার, এমনটা তিনি জানিয়েছেন। সপ্তর্ষি চট্টোপাধ্যায়, মানসিক স্ট্রেস প্রেগনেন্সিতে কতটা প্রভাব ফেলে, এর থেকে বেরোনোর উপায় কি, AMH লেভেল কম হওয়া কতটা সিরিয়াস? ভীষণ মেডিকেল টার্মে প্রশ্ন আসছে। খুব আমি হুম। এই প্রশ্নটাকে খুব স্বাভাবিক সাধারণ ভাবে নেব, আমি এত ডিটেলে না গিয়ে আমি এইভাবে বলবো যে আমরা অনেক সময় আমাদের একটা ধারণা আছে যে এই যে যে কথাগুলো প্রথমেও এসেছিল, সিজারিয়ান বেবি হবার পরে মায়ের উপরে হয়তো কোনো একটা মানসিক প্রভাব আসে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি, মানসিক ভারসাম্য হারান। এটা কি সত্যি সিজারিয়ানের সাথে কোনো সম্পর্ক আছে নাকি অন্য কোনো না, কিছু? শুধু সিজারিয়ান না, উনি যিনি প্রশ্ন করেছেন তার কথাটাও বলে দিয়ে একই সঙ্গে সবগুলো হয়ে যাবে। দ্য স্ট্রেস ফ্যাক্টর ইন প্রেগনেন্সি, ইয়েস, ইটস এ গ্রেট থিং। আর একটা কথা আছে আমাদের, প্রেগনেন্সি ব্লুজ। এই যে হরমোনাল চেঞ্জটা হয় সাংঘাতিক ভাবে শরীরে, তার জন্য এটা হয়। একটি মেয়ে হঠাৎ কোথাও কিছু নেই, হামাও করে কাঁদছে, দেখা গেল প্রেগনেন্সি হয়েছে, কিন্তু সে প্রেগনেন্সিতে চাইছিল, এটা নয় যে চায়নি। এগুলো হতে পারে। যদি হয় তাহলে পারিপার্শ্বিক সবাইয়ের উচিত তাকে কি করে একটু ভালো রাখা যায় সেটা, এবং ডাক্তারের সঙ্গে ডেফিনেটলি কনসাল্ট করতে হয়। কারণ এই পেশেন্টরা পরবর্তীকালে পিউরপুরাল সাইকোসিস হতে পারে। মানে যখন বাচ্চাটা হয়ে গেল, বাচ্চাটাকে ব্রেস্টফিড করাচ্ছে না, কিংবা ভয় পাচ্ছে, এই বুঝে আমি হাতে ধরলেই বাচ্চাটা পড়ে যাবে, এই জিনিসগুলো ডেভেলপ করতে পারে। সিজারিয়ানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সিজারিয়ানের স্ট্রেস বেশি হয়, এসব কিচ্ছু নয়। আজকালকার মেয়েরা এই পর্দার আড়ালে আমাকে চুপি চুপি বলে, सास को मत बोलिएगा सीजर कर दीजिए डॉक्टर साहब, वो पेन सहन नहीं करके। তো এখন তো সব সিজার চাইছে ভাই, ওসব নয়। কিন্তু স্ট্রেস, স্ট্রেস এন্ড স্ট্রেন, অফকোর্স আমরা সব সময় বলি, সব সময় প্রেগনেন্সিতে হাসি খুশি থাকো, গান শোনো, বই পড়ো, এই জিনিসগুলো, এই আমি তো ঠিক এইভাবেই কথা বলি। এগুলো খুব ইম্পর্টেন্ট। খুব সাবধানে থাকবেন, বড় বড় চোখ করে একদম বিছানা থেকে উঠবেন না। এইসবগুলো না অষ্টাদশ শতাব্দীর আইডিয়া, মিউজিয়ামে চলে গেছে। আমি ভেরি মডার্ন বুড়ো ডাক্তারিতেও, তো এগুলো একদম মিউজিয়ামে চলে গেছে। আসলে আহ, আপনার পরিচয় দিতে গেলে তো শেষ হয় না, যেমনটা শুরুতেই আসছিল, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অভিনেতা, নাট্য পরিচালক, সব মিলিয়ে একটা, এই যে বললাম, ফেজ হিসেবে কোনো কিছু ভাগ করা যাচ্ছে না, সবটা মিলেমিশে আছে এবং সবটা ওতপ্রোতভাবে জড়িয়ে মানুষ হিসেবে আপনাকে যে আজকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে যে আপনাকে আজকে আমরা পাচ্ছি, এইটা কিন্তু আমার মনে হচ্ছে একটা খুব ভালো একটা কিছু হচ্ছে, যেটা দর্শকরাও হয়তো একমত হবে না আমার সাথে, আমি সেটা মনে করি। আমি এখানে জানতে চাইবো, আমরা মঞ্চের অভিনয়ের কথা শুনলাম, আপনার যে ডাক্তার হিসেবে আপনার সাথে যত কথা বলার শেষ হবে না, কিছু হয়েছে আর ডাক্তার হিসেবে কোনো কথা বলতে আমি রাজি নই। আমি এবারে চলে আসতে চাই যে অভিনেতা হিসেবে পর্দায় অভিনয়, সেখানে আপনার স্মরণীয় কোনো কিছু, যেমন আপনি মঞ্চের ক্ষেত্রে বললেন, পর্দার ক্ষেত্রে, সেখানে আমি আবার দু তিনটে বিষয়ে যাব। একটা হলো বড় যেটা পর্দা, সিনেমা, টেলিফিল্ম হতে পারে, বা সিরিয়াল, এই সব মিলিয়ে এক একটা সেক্টরে আপনার স্মৃতি আপনি যদি আমাদের একটু জানেন। স্মৃতি অনেক আছে ভাই। একটা তো টেলিফিল্মে রিঙ্গো আমাকে সুযোগ দিয়েছিল, এই চেহারায় নাকি ভিলেন হবে না, ওগুলো তোমাকে ভিলেনই করতে হবে। অসাধারণ একটা ভিলেনের রোল, দুর্দান্ত করেছিলাম, সকলের ভালো লেগেছিল। কিন্তু তার আফটার এফেক্টটা বলি, আমার নার্সরা
এবং আমার পেশেন্টরা তারপর কি ভালো লেগেছিল, বাপরে আপনি ওই রকম করে হাসতে পারেন, একটা কথা বলি ডাক্তারবাবু, আর কিন্তু এরকম রোল করবেন না। এইটা হচ্ছে আমার পাওনা সিরিয়ালে, যদি টেলিফিল্মে এইসব হয়। সিরিয়াল তো অনেক করেছি, যে এখানে আকাশ নীলের কথা বলছিল, একদম হৃদয় ছোঁয়া একটা সিরিয়াল। আমিও অমলেন্দু চ্যাটার্জি মন দিয়ে করেছিলাম, যেখানে শুধু কয়েকটা চিঠি পড়ার সিন ছিল, শুধু চিঠি পড়ে যাচ্ছি, যে বাচ্চাটাকে লুকিয়ে কিভাবে প্রত্যেকটা জন্মদিনে তার জন্য প্রেজেন্টেশন কিনে, যারা দেখেছেন তাদের মুখস্থ হয়ে আছে, হ্যাঁ, আলমারিতে জড়ো করে রাখতো। এরকম স্মৃতি তো অনেক আছে। তারপরে একটা জায়গায় দেখলাম যে একটা ওই ডাক্তারি সিন হবে, ওই ব্রেন অপারেশন বোমার আমার করতে হবে। তো সবাই ইয়ে করে দিয়েছে, একটা ওরা যেমন করে সাজায় সাজিয়েছে। আমি ডিরেক্টরকে বলে, অনেক এটা তো হবে না। কি হলো বিডি? না, হয়তো বসতে হবে। বসতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি নিউরোসার্জারি ব্রেনের অপারেশন করবো, বসবো না? এই জন্য তো ডাক্তার দরকার আমাদের, এই জন্য আমাদের ডাক্তার দরকার বলে একটা বললাম, আমি বসে বসে অপারেশন করবো। তো এইগুলো কিন্তু স্মৃতি, আমার বহু স্মৃতি, বহু। আর এই সিরিয়াল করার আরেকটা জিনিস বলি, বেহালায় তখন চেম্বার ছিল, মাঝেরহাট ব্রিজ দিয়ে আসছি, আর ড্রাইভারের পাশের সিটে আমি বসি। তো বলছে, দাদাবাবু, ওই সার্জেন্ট পাশে পাশে যাচ্ছে, ও আপনার দিকে বারবার তাকাচ্ছে আর হাসছে। তো আমি কাঁচটা নামালাম, তখন ওই যাচ্ছেন ভদ্রলোক ভরভর ভরভর করে, স্যার, আমি আপনাকে চিনি, ডাক্তারবাবু চালিয়ে যান, খুব ভালো লাগে আমারও, আমিও দেখি। সেও দেখে। এইগুলো হচ্ছে পরিচিতি, মুখটা এই হয়। এবার বড় পর্দার কথায় আসি। বাংলা সিনেমায় একটা কোটারি আছে জানো, ওই কয়েকজনকে ছাড়া কেউ চেনে না, চিনতে চায় না। আমি কত বড়ই অভিনেতা হই, যেমন দেখতে হই, যেমন ডাক্তার বলা হোক, চিনতে চায় না। কেন, আমি তো কাউকে চেনা পরিচয় তেল মারা করি না। হঠাৎ একটা ফোন এলো, বাবু, আমি সন্দীপ রায় বলছি। হ্যাঁ, বলো। আমি তো তুমি বলে ফেললাম, হ্যাঁ বলো। আপনার সাথে একবার শুধু আলাপ হয়েছিল, একটা মনে আছে, একটা ইয়ে ছিল, একটা টক ছিল, আমরা সবাই মিলে বসেছিলাম এক্সপার্ট অফিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছিল টেকনো ইন্ডিয়াতে। হ্যাঁ, ঠিক মনে আছে। আচ্ছা, ও কিন্তু বিড়ি দা কখনো বলেনি, বাসুদা। বাসুদা, আপনি কি এই বাবার লেখা রয়্যাল বেঙ্গল রহস্যটা পড়েছেন? আমি বললাম, না পড়িনি, কিন্তু পড়ে নেবো, দুটোর মধ্যে কোনো গ্যাপ দিইনি, কারণ যদি ফসকে যায়, কারণ এই ফসকে যাওয়া ব্যাপারটাও আছে। একবার একটা ইয়ে করছি, চেম্বার করছি, একজন এসে বললো যে বাবুদা একটা ছবি চেয়েছেন, দেবেন? আমি একটা বড় ছবি ছিল, দিয়ে দিলাম। তারপরে একটা বাজে সিনেমা করতে গেছি, শতাব্দী রায়, সেখানে সব্যসাচী মানে বেনু, ও ও বলল, ও বললো এই ফোনগুলো এলে বলবো, ডাক্তারের ফোন তো আসতেই থাকে। তা ও বললো, স্যার, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মানে আমি তো ভুলেই গেছি ব্যাপারটা, বাবুদা একটা ইয়ে চেয়েছিল তো, ছবি, বলে হ্যাঁ, ওই কৈলাসের কেলেঙ্কারির জন্য মনে হয়। তো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আর কি করা যাবে বলো, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তারপরে ও নিজে ফোন করেছে। আমি এখনো মনে করি রয়্যাল বেঙ্গল রহস্যের ওই চরিত্র আমি পেতাম না যদি ও নিজে ফোন না করতো। নিজে ফোন করে বললো ওইটা, আমি বললাম হ্যাঁ পড়ি। তাহলে বইটা একটু পড়ে না, আপনি মোহিত সিংহ রায় চরিত্রটা একটু পড়বেন। বইটা পড়তে গিয়ে তো ভাই চোখ ছাড়া, মেইন চরিত্রটা আমি, মোহিত সিংহ রায়, আর তারপরে তো ইতিহাস। তবে ওই ইউনিটে কাজ করা না একটা অভিজ্ঞতা, অভিজ্ঞতা। উফ, উনি মানে ওর স্ত্রী, আমার একটু কোমরে ব্যথা হয়েছিল, ইয়ে করতে গিয়ে, শুটিং করতে গিয়ে রেনকাটেন উড়িষ্যাতে। একটা বললো একটা হটো একটা ব্যাগ নিয়ে আসতে হবে, হটো একটা ব্যাগ এলো, গরম জল হলো। আমি শর্টের মাঝখানে যেখানে বসছি, ও নিজে হাতে কোমরের পেছনে ওই ব্যাগটা দিচ্ছে। সব বলতে পারি, খাওয়ার সময় নিজে হাতে পরিবেশন করছে। আমি বললাম, তুমি তো অন্নপূর্ণা। মানে এরকম বলবেন না। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এলাম, আমার বাবা মানে সত্যজিৎ রায় ওকে বলেছিলেন বৌমাকে, শোনো, আমরা না মনে করি যে এই আর্টিস্টরা হচ্ছে হিরে জহরত, ওদেরকে ঠিক করে রাখতে। দ্যাট ওয়াজ সত্যজিৎ রায়। এই যে এখন অসম্মানের জায়গায় গিয়ে কাজ করা, যে জন্য কিছু করি না, সেইটা ছিল না। এটা অন্য ঘরানা, এগুলো জীবনে ভুলব না। বাসু চ্যাটার্জি, বাসু চ্যাটার্জি এসছেন, হঠাৎ আমি একটা সিরিয়াল করছি, আমি কিন্তু নেমসেক, আমার নাম বাসু চ্যাটার্জি, আমি তো দাঁড়িয়ে উঠেছি। হ্যাঁ, হ্যাঁ, আমার একটা ছোট্ট অভিনয় করতে হবে একটা সিনেমায় সৌমিত্রের সঙ্গে। মানে হ্যাঁ, নিশ্চয়ই, একটা ছোট সিন ছিল, করলাম। তারপরে আর একটা অভিজ্ঞতা হচ্ছে শ্যাম বেনেগালজি।
বোস দ্য ফরগটন হিরো হবে। বোম্বে থেকে টিম এসছে, উনি ডেকে পাঠালেন, মানে বললেন একবার আসবেন, আমি গেলাম। তো সব কথা হচ্ছে আর ফটাফট সব ছবি তুলছে, একটা ভিডিও হচ্ছে কন্টিনিউয়াসলি। তো প্রথম কথা ওই গম্ভীর গলায়, डॉक्टर साहब हिंदुस्तानी आते हैं? हिंदू हिंदी ना हिंदुस्तान? अरे हाँ आता है। मरीज के साथ तो बात करनी ही होता है हिंदी में। उत्तरे लो, मरीज के साथ बात करना और सही टाइम पे डायलॉग डिलीवरी करने में थोड़ा फर्क है। मैं बोला आप टीचर दे दीजिएगा, हम सीख लेंगे। ये सब पता होते होते हठात बोले, हाँ जी आपका जरूरत है, और नेताजी का पिता का রোল आपको निभाना है। তা আমি সেটা করেছিলাম। আর বেরোবার সময় শুধু একটা কথা বলেছিলেন, কাশ আপনার উমর তারা কাম হতা। আরে যদি কম বয়স হতো তাহলে হয় নেতাজি আমি এসেছি বসতিস একটা। ডাক্তার তো সেই রকমই। তো এই অভিজ্ঞতা শেষ নেই জানো। আর একটা কথা না বলে পারছি না, কারণ এটা বলতেই পরম বাবা আমার জীবনে। নাটক করছি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে। সেখানে ওই শ্রীমতী ভয়ঙ্করী, তাতে আমি মিলন সেন, সেই কবি, কথা বলা। উইংসে দাঁড়িয়ে দেখছেন ভানু বন্দ্যোপাধ্যায়। তো সরদার নাটক শেষ হলো, বললেন তোমার একজন ডাকছেন। আমি তো দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়ে ধরে নিয়েছেন। বললে যে বড় ভালো হয়েছে, এক আধটা সিন করা সহজ, থ্রু আউট মেনটেন করা বড় কঠিন। তার দুদিন বাদে সরোজ গুপ্ত আবার ডেকে পাঠিয়েছেন, বাসুদেব আমার অফিসে একবার আসবে, আমি আসছি। একজন দেখা করতে এসছেন, গিয়ে দেখতাম রবি ঘোষ। উনি যেমন ডাক্তারবাবু আপনার সঙ্গে দেখা করতে এলাম, ভানুদা বললেন আপনার সঙ্গে একটু দেখা করতে। হ্যাঁ বলুন, আমি কি করতে পারি? না উনি বললেন যে তুমি তো ওই শ্রীমতী ভয়ঙ্করী নামাতে যাচ্ছ, যাও একবার ওই ডাক্তারকে দেখে আস। এতখানি ওনাকে টাচ করেছে, এগুলো বলতে পারি। তো নাটক জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু। যেমন ওই কম্পিটিশন ড্রামা করে সোনার মেডেলও পেয়েছি, তেমনি এমনি নাটকে এইগুলো হচ্ছে আমার পাওয়া। অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক কথা আমরা জানতে পারছি। ইতিমধ্যে আবার দীপক বাবু প্রশ্ন করেছেন, উৎপল দত্ত না সৌমিত্র, একজনকে বেছে নিতে বললে কাকে বাছবেন? তোমার সাউন্ডটা এলো না। ইতিমধ্যে আবার আমার কথা এবার শোনা যাচ্ছে? খুব কম, হঠাৎ হঠাৎ। আচ্ছা আচ্ছা, বোধ হয় এবার পরিষ্কার। না কেন বলতো, একদম তুমি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি, আমি তো পরিষ্কার শুনতে নারায়ণী পাচ্ছি। চারায়ণী কিছু করিনি, তোমার হঠাৎ সাউন্ডটা আচ্ছা খুব কম আসছে। প্রশ্নটা তো আচ্ছা, শুনতে হবে আমাকে, হ্যাঁ বলো। দীপক বাবু বলছেন যে, দীপক রায় তিনি কমেন্ট করছেন, উৎপল দত্ত না সৌমিত্র, একজনকে বেছে নিতে বললে কাকে বাছবেন? উৎপল দত্ত না? সৌমিত্র। হ্যাঁ সৌমিত্র কি? এই দুজনের মধ্যে একজন কাউকে বেছে নিতে বললে কাকে বাছবেন, এক কথায়? না না, দুটো একেবারে অন্য ঘরানা, একেবারে অন্য ঘরানা। উৎপল দত্ত এবং সৌমিত্র রায়, সৌমিত্র চ্যাটার্জি। সৌমিত্র চ্যাটার্জিকে চিরকাল পুলুদা বলেছি, সৌমিত্রদা বলিনি। আমাদের একটা গ্রুপ ছিল ক্যালকাটান্স বলে, সেখানে অনুপমা, সৌমিত্রদা, অ্যাকচুয়ালি ডক্টর অমিতাভ রায় ওটা করেছিলেন। আমি ছিলাম কনিষ্ঠতম আহ, সদস্য ওখানে। পুলুদা এসে নিজের লেখা কবিতা শোনাতো। তো পুলুদাকে সেই জন্য বললাম যে ইন্দ্রপতন তো অনেক হলো এই 2020-তে, এগুলো মনে একদম দাগ কেটে কাঁদিয়ে দিয়ে চলে গেছে। যাই হোক, তো পুলুদাকে পুলুদাই বলেছি চিরকাল। আর ও আমাকে ডাক্তার বলেছে, কখনো বাসুদেব বিড়ি কিচ্ছু না, ডাক্তার। তার খালি পেছনে লাগতো, দেখা হলেই যে কোনো জায়গায় হয়তো একসঙ্গে সিরিয়াল করছি কিছু, আহ ডাক্তার তুমি আবার আমার ভাতটা তুমি মারবে। আমি কি হচ্ছে পুলুদা, আমি তো ডাক্তারি করি, দু একটা এই শখেতে আসি এইসব করতে, কিন্তু যেটুকু করো খুব ভালো করো। এই যে কথাগুলো না, আহা ভালো, যেটুকু করো ভালো করো। ওর ডিরেকশনে একটা নাটক হয়েছিল আমাদের, ওরা থাকলে বোধ হয়, তাতেও করেছিলাম। তো কত স্মৃতি, কত স্মৃতি। ও তো দুটো আলাদা ঘরানা, জানো, আলাদা ঘরানা। তা সৌমিত্রতার ট্যালেন্টের তো তুলনা নেই, আর দুজনেই এত পড়াশোনা করা মানুষ। উৎপল দত্ত তো সীমাহীন পাণ্ডিত্য, গুরুদারও তাই কিন্তু। এত পড়াশোনা করা মানুষ, কবিতা লিখতেন, এত পড়া ছিল, ওর কাছে না মিশলে তো বোঝা যায় না।
তার পাণ্ডিত্যটা কতটা ছিল। যে একটা লোককে কাছ থেকে না দেখলে বোঝা যায় না, দূর থেকে কাউকে মনে হয় খুব ঘামান্ডি, ওর সঙ্গে বোধহয় কথাই বলা যাবে না, বৃদ্ধ বাবা। এগুলো কিন্তু নয়। মানুষকে কাছ থেকে মিশলে তাদের অন্তরটা টাচ করা যায়। আর একটা এই কোভিড পিরিয়ডে না বড্ড বড্ড ব্যথা পেয়েছে, দুঃখজনক অনেক ঘটনা ঘটেছে। একটা নাটকের ছেলে যেন, প্রসেনজিৎ বর্ধন, ওর সঙ্গে নাটক করেছি, খুব ক্লোজলি মিশেছি। সেই ছেলেটাও ঠিক পুরোদম মারা যাবার দুদিন বাদে সেও চলে গেল। দুমড়ে দিয়ে গেছে আমাদের, দুমড়ে দিয়ে গেছে। কিন্তু এই নিয়ে বাঁচতে হবে, কোভিডকে ভয় পাবেন, কোভিড নিয়েই বাঁচতে হবে। কোভিডের 2 বছর এখন সেটাই চলবে। সেটাই ঠিক ওইখানেই আমি আসছি, ঠিক ওইখানেই আমি আসছি। এই যে কোভিডের যে তোমার পরিস্থিতি সাউন্ডটা এখন কিছু ব্যাপারটা দাঁড়িয়ে, করো না। প্রথম দিকে অ্যাকচুয়ালি আপনার ভলিউম যেটা আছে ফোনে, ফোনে যে ভলিউম কিটা আছে ওটা একটু বাড়িয়ে দেখুন না কাইন্ডলি, বোধহয় ওখান থেকে কোনো অসুবিধা হচ্ছে। ওকে, কি বলবো বলো। আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? খুব খুব ফেন্ট, খুব ফেন্ট। হ্যাঁ আপনার বলুন। আপনার ফোনের যে মিডিয়া ভলিউম বাড়াবার জায়গাটা আছে না, গান শোনবার ভলিউম বাড়ার, ওই জায়গাটা একটু বাড়িয়ে হ্যাঁ, দেখুন, আমি তো বোধহয়। ভলিউমটা হাইস্ট করে রেখেছি গো। আচ্ছা 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 ভলিউমে কথা বলছি, বলো। আচ্ছা। যাই হোক, যেটা হ্যাঁ বলো। বলছিলাম যে এই যে কোভিড পরিস্থিতি নিয়ে প্রথমে যে ধারণা মানুষের ছিল, মানুষ কিন্তু ভীষণ ভয়ে ছিলেন, এবং লকডাউন নিয়ে আহ, যা কিছু হয়েছে সবকিছুকে যদি একপাশে রেখেও ভাবি, মানুষ কিন্তু বেশ সিরিয়াস ছিলেন যে না, বেশ লকডাউনটা মানতে হবে, না হলে বোধহয় খুব বড় কিছু হতে চলেছে। ধীরে ধীরে দেখা গেল ব্যাপারটা যেন অনেক সহজ, অনেক স্বাভাবিক হয়ে গেল, এবং মানুষ কিন্তু সেইভাবে আর অত ভয়ে নেই। তো আদৌ এই করোনা ভাইরাস নিয়ে কতটা সিরিয়াস থাকার দরকার, কি করা উচিত আর কি করা উচিত নয়, খুব ছোট্ট করে যদি একটু বলে দেন আমাদেরকে। খুব ছোট্ট করেই বলছি। প্রথম কথা হচ্ছে, সবাই জানা দরকার যে আমার নিজের কোভিড হয়েছিল। আমি করোনা ওয়ারিয়ার, ইয়েস। 10 দিন বাদে আবার আমার নেগেটিভ হয়ে গেল, বাড়ি চলে এলাম, 3 সপ্তাহ কোয়ারেন্টিনে ছিলাম। তারপর থেকে আবার কাজকর্ম করছি, ডাক্তারি করছি, অপারেশন করছি, নাটকের রিহার্সাল দিচ্ছি, অবশ্য ফিজিক্যালি নয়, মানে টেলিতে হচ্ছে এখন। কিন্তু 2-একটা শুটিং করতেও শুরু করেছি। ভয় পাওয়ার কিছু নেই। এই যে একটু আগে বললাম 2 বছর তো চলবে, চালাতেই হবে। একটা ভ্যাকসিন ভ্যাকসিন করে সবাই লাফাচ্ছে, ভ্যাকসিন এলেই যে সব ঠিক হয়ে যাবে। ভ্যাকসিন হবে, শরীরে ঢুকবে, তার অ্যান্টিবডি তৈরি হবে, তবে না। কিন্তু যেটা হচ্ছে যে এই দীর্ঘ 8 মাসে রিজেক্টেড মানুষ, বিরক্ত হতে হতে এমন একটা পর্যায়ে গেছে, দূর যা হওয়ার হবে। এইটা কিন্তু খুব ভুল। দুটো জিনিস মেনে চলতেই হবে। ওয়ান ইজ মাস্ক। মাস্ক ইজ এ মাস্ট, মাস্ট। আর যদি যতটা সম্ভব হয় সোশ্যাল ডিস্টেন্সিং, আর বাড়ি ফিরে হাত ধোয়া, যেখানেই চান্স পাওয়া যায় হাত ধোয়া। সবসময় যে পকেটে স্যানিটাইজার নিয়ে ঘুরে বেড়াতে হবে তা নয়। যেখানে বসছি সেখানে স্যানিটাইজার, অথচ মুখে একটা ফিনফিন করছে পাতলা কাপড়, কিংবা একটা রুমাল জড়ানো, এক প্যাট থাকা, এইসবগুলো তো মাস্ক নয়। মাস্কেরও তো একটা স্পেসিফিকেশন আছে। তাহলে N95 বেরোলো কেন? অনেকের আবার মাস্ক একটা করে ভাল্ব আছে, আপনারা অনেকেই জানেন না। এই ভাল্বওয়ালা মাস্কটা অনেক জায়গাতেই ব্যান্ড, ব্যান্ড। ওয়াই? কারণ এই মাস্ক, এই যে ভাল্বটা, এটাতে আপনি যে এক্সেল করছেন, নিঃশ্বাসটা বা কথাটা, ওটা স্ট্রেট ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আপনাকে প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আপনি অন্যদের জর্জরিত করছেন। ভাল্বওয়ালা মাস্ক গুলোকে ফেলে দিন, প্রপার মাস্ক ইউজ করুন। এটা আমার বলার কথা। কোভিডে কি হয়? ওজনটা কমে যাবে, খুব উইকনেস হবে 3 সপ্তাহ 4 সপ্তাহ, তারপর আবার দাপিয়ে কাজ করবেন। আর একটা জিনিস হচ্ছে, এই লকডাউন পিরিয়ডে সব শুনলাম কত রকম নাকি মেন্টাল প্রবলেম হচ্ছে, ডিপ্রেসিভ সাইকোসিস, অ্যাংজাইটি, নিউরোসিস। ওসব বড় বড় কথা ভাই, একদম বাজে কথা, ফালতু কিচ্ছু হয় না। মনটাকে মেডিটেশন করুন, সুইচ অন সুইচ অফ করতে শিখুন, সব হবে। সুইচ অন সুইচ অফ করতে পারি বলেই তো আমি ডাক্তারিও করতে পারি, আবার নাটক সিনেমাও করতে পারি। ঠিক তাই, এইটা বোধহয় খুব বড় একটা ব্যাপার যে আহ, মনটাকে নিয়ন্ত্রণে রাখা, এবং যখন যেখানে যেভাবে দরকার সেইভাবে নিজেকে উপস্থাপন করা। আহ, আমরা একেবারে শেষ দিকে এসে গেছি ইতিমধ্যে। একজন ত্রিপুরা থেকে জানতে চেয়েছেন, স্যার আপনার চেম্বার কোথায়? আমি ত্রিপুরা থেকে বলছি, তিনি জানতে চেয়েছেন। আহ, আর একজন সপ্তর্ষি চট্টোপাধ্যায়, তিনি জানতে চেয়েছেন AMH লেভেলের বিষয়টা যদি একবার একটু বলে দেন খুব ভালো হয় স্যার। বলছি,
হ্যাঁ। একটা জিনিস হচ্ছে যে আমার চেম্বার কোথায়, মানে আমি উডল্যান্ডসে বসি সকালবেলা, সোমবার আর বুধবার। এমআরআই ঢাকুরিয়াতে যেখানে আমি ভর্তি হয়েছিলাম সেখানে বসি শনিবার। আর আমার বাড়িতে চেম্বার সোম বুধ শুক্র। বেশ হবে আমাকে একটা ফোন করে নেওয়া। দেখেন সবার কাছে আমার ফোন নাম্বার আছে। এমনিতে আপনি জাস্ট ডায়ালে ফোন করলেও পাবেন, গুগলেতেও দেখতে পাবেন, আমাকে পাওয়া যাবে। এএমএইচ, এএমএইচ লেভেলটা হচ্ছে ওভারিতে কতটা ওভুলেশন করার, ওভাম এগ ডেভেলপ করার ক্ষমতা আছে। আমরা এএমএইচ এর সঙ্গে এএফসি করি, অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট। তাতে বোঝা যায় যে ওভারিটা কতটা কাজ করবে, কার পক্ষে ওভুলেশন হবে, প্রেগন্যান্সি হবে কি না। এএমএইচ লেভেল যদি খুব কম থাকে, ওষুধ বিষুধ দিয়ে হয়তো কিছুটা ঠিক করা যায়, খুব একটা ভালো ওষুধ নেই যে ওভারিকে আমি চাঙ্গা করে দিলাম, এটা সত্য ঘটনা। এবং এই ক্ষেত্রে তাহলে তারা মা হবে কি করে, আইভিএফ কি করে, টেস্টিভ বেবি সো কল্ড। কিন্তু এই ওভামটা একটা নিতে হবে। এই যে আইভিএফ সেন্টার গুলোতে অনেক ওভাম থাকে, কি করে থাকে না, হয়তো কোনো ইয়াং মেয়ে এসছে, তার 6টা কালেক্ট করা হয়েছে ডিম্বাণু, 3টেকে ফার্টিলাইজ করা হলো, তার প্রথমবারই প্রেগনেন্সি হয়ে গেল, 3টে রয়ে গেল। এইরকম একটা হেলথি ভালো ওভাম নিয়ে হাজব্যান্ডের স্পার্মের সঙ্গে সেটা মিশিয়ে এই যে প্রেগনেন্সিটা তৈরি হলো, আমরা বলি ব্লাস্টোসিস, সেই অবস্থায় সে আবার ইউট্রাসের মধ্যে, ওই মহিলার ইউট্রাসের মধ্যে দিয়ে দেওয়া হয়। এইভাবে প্রেগনেন্সি হওয়া সম্ভব। অতএব এএমএইচ লেভেলটা খুব লো থাকা মানে সর্বনাশ হয়ে গেল, আর কিছু হবে না, তা কিন্তু নয়। ধন্যবাদ। আশা করি দর্শক বন্ধু তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি একদম শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আজকের অনুষ্ঠানে। কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। আজকে এতক্ষণ আপনার সাথে কথা বললাম। আমাদের সাথে এতক্ষণ ছিলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অভিনেতা এবং নাট্য পরিচালক ডক্টর বিডি মুখার্জি। তার কাছে একদম শেষ মুহূর্তে যে কথাটা, কথা ঠিক নয়, তার কাছে শেষ মুহূর্তে একটা আবদার করব। একটি কবিতা যদি তার কাছে শুনতে পাই, সেই আবদার। ঠিক আছে। এই লকডাউনে অনেক লোকের অনেক দুঃখ বেদনা, তারা কিন্তু সব এই ইয়েতে জানিস, কেউ কথা, অভিনয়, গান। তো এইরকম আমার এক অনুজ প্রতিম ভাই একটি বলতে পারি, সে আমার গ্রুপে থিয়েটারও করে, চমৎকার গান করে। সে একটি কবিতা লিখেছে, তার নাম জেডি সুমন। কবিতাটার নাম দিয়েছে মুঠো ভরা শূন্যতা। কই, কেউ তো নেই কোথাও, শূন্যতা। চারিদিকে মুঠো ভরা শূন্যতা নিয়ে বসে আছি একা। আমি একা, দুঃস্বপ্নের বেড়া ভেঙে পারিজাত ফোটাবো বলে রাত্রির বুকে। মরিয়া অনাহারী মানুষের দীর্ঘ লাইন সমাজ দিয়ে চলেছে পচনের দিকে। জ্বলছে স্বার্থের উনুন, যন্ত্রণা কাতর দায়িত্ব মানবতার মজ্জায় হাড়ে করতিতে। ক্ষণ প্রতিক্ষণ মৃত্যুর আগে মৃত্যুর শূন্যতা চলছে প্রহর গোনা। কষ্টের নীল বেদনার নিঃশ্বাস চেপে চেয়ে দেখো, শুধু বেদনার ব্যর্থ অবশেষ। ক্ষুধার খরায় স্বপ্ন ঢেলে খুঁজে ফিরে এই সুখ চামড়ার বাজে। আকাঙ্ক্ষার রক্তের স্রোতের বিষমগ্ন সমাজে নিশীথের সন্ধিক্ষণে ছুটছে ক্ষুধার্ত মানুষের মিছিল, ধাওয়ান রাত্রির স্নায়ু তিমিরে। আজ বেচারা স্বপ্ন বড় একা, নিদ্রাহীন নির্বাক চোখে আমি একা। শত শত কষ্টের কফিন ছুটে চলেছে নিভৃতে অজানার দিকে। আজ আমি একা, বড় একা। এই বিষণ্ণ প্রান্তরে আটকে গেছি, এই চরম অসহায়ত্বের আবর্তে। আমি, আমার সর্বাঙ্গ, আমার সব, সবকিছু এই মুঠো ভরা শূন্যতা নিয়ে সেই প্রভাতের অপেক্ষায়।
অসাধারণ, অসাধারণ। সত্যিই আমরা সকলেই সেই প্রভাতের অপেক্ষায়, আর সেই প্রভাতের অপেক্ষা নিয়েই আজকের মতো এখানেই শেষ করব আমাদের অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এতটা সময় আপনার সাথে কথা বললাম। আমরা জানি ডাক্তারবাবুরা ভীষণ ব্যস্ত মানুষ, তার উপর আপনার তো ব্যস্ততার শেষ নেই। সেই ব্যস্ততম যে আপনার শিডিউল, সেখান থেকে আমাদের জন্য আপনি সময় বের করেছেন, এই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের কথা শুনলেন, আমাদের কথোপকথনে তাদের অংশীদারিত্ব দেখালেন, এবং অবশ্যই কমেন্ট বক্সে তাদের মনের ভালোবাসা জানালেন। তাদের সকলকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই। সবাইকে নমস্কার জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক এইভাবেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার দেখা হবে। চোখ রাখুন অন্য টিভির পর্দায়। শুভরাত্রি।